হুম, সবাই ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো। সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং সবকিছু শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, তো আজকে আমরা একটু লেট করে ফেললাম, একটু লেট হয়ে গেছে। ওকে, দেখো, তো আমরা বরাবরের মধ্যে আজকে আরেকটা ভিডিও নিয়ে আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি। আমাদের টপ 30 ফর এগ্রি যে সিরিজটা চলতেছে, সেই সিরিজের হচ্ছে আমাদের আজকে কততম ক্লাস? আজকে মনে হয় আমাদের তৃতীয় ক্লাস। আমরা অলরেডি বায়োলজির 2টা ক্লাস করছি এবং কেমিস্ট্রি হচ্ছে কি আমরা একটা খুব বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, যেখান থেকে একটা কোয়েশ্চেন কমন আসার মতো, হাইয়েস্ট গেলে একটা কোয়েশ্চেন আসতে পারে। তো এই একটা কোয়েশ্চেন কমন আসার মতো একটা চ্যাপ্টার হচ্ছে কি আমাদের কর্মমুখী রসায়ন। তো এই কর্মমুখী রসায়ন থেকে হচ্ছে কি আমরা 30টা এমসিকিউ সলভ করবো। কয়টা? 30টা এমসিকিউ। ভাইয়া কয়টা এমসিকিউ সলভ করবো আমরা? 30টা এমসিকিউ সলভ করবো। 30 এমসিকিউ কি করবো আমরা? সলভ করবো। এবং এটা মনে রাখবো যে এই 30টা এমসিকিউ সলভ করলে আমাদের এখান থেকে 100% ইনশাল্লাহ কমন আসবে। ঠিক আছে, এখান থেকে মোটামুটি 100% ইনশাল্লাহ আমরা কমন পাবো এই 30টা এমসিকিউ থেকে। তাহলে আমরা এখন শুরু করবো কি টপ 30 ফর এগ্রি সিরিজের কর্মমুখী রসায়ন। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবো, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু কমন পাবা। ওকে, প্রথমে আসো, আমাদের নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটি? বলো। প্রথমে আসতে হবে আমাদের নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটি। শুরুতে আসা হচ্ছে কি নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটি? বলো। ফোনটা তো হ্যাং করতেছে। আচ্ছা, তোমরা একটা অ্যান্সার করো এটা। হ্যাঁ, এটা অ্যান্সার করো, আমার ফোনটা একটু হ্যাং করতেছে, লাইভ দেখতে পাচ্ছি না। ওকে, অনেক অ্যান্সার করছি। এখন আসো, আমরা এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা শুধু এগ্রি না, তোমরা বিভিন্ন ভার্সিটিতে গিয়ে দেখবা যে কোয়েশ্চেনটা অনেক পরিমাণে আসে। বুঝছো? আচ্ছা, তো নিরাপদ খাদ্য সংরক্ষক মনে রাখার জন্য মনে রাখবা, সাধারণত যারা হচ্ছে কি এন্টি মাইক্রোবায়াল এজেন্ট, কারা? যারা হচ্ছে কি এন্টি মাইক্রোবায়াল এজেন্ট, তারাই মূলত হচ্ছে কি নিরাপদ খাদ্য সংরক্ষক হয়। এখন এর মধ্যে হচ্ছে কি, যেমন নাইট্রাইট গুলো আছে, এখানে ধরো ক্যালসিয়াম কার্বাইড, এটা তো কি একদম বিষাক্ত। ক্যালসিয়াম কার্বাইড কি একদম বিষাক্ত। ক্যালসিয়াম কার্বাইড কি একদম বিষাক্ত। বিষাক্ত এই ক্যালসিয়াম কার্বাইড কিন্তু ইউজ করাটা নিষিদ্ধ, এটা তোমরা জানো। তাহলে যদি কখনো কোয়েশ্চেন আসে সবচেয়ে বিষাক্ত বা নিষিদ্ধ কোনটা, সবচেয়ে নিষিদ্ধ হচ্ছে কি তোমার এখানে ক্যালসিয়াম কার্বাইডটা। সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট হচ্ছে কি সব থেকে মানে নিরাপদ বলা হয়। সোডিয়াম বেনজয়েটকে সব থেকে নিরাপদ বলা হয়। এখন আসো ভাইয়া, এই নিরাপদ খাদ্য সংরক্ষক গুলোকে আমরা আসলে কিভাবে মনে রাখতে পারবো? কিভাবে মনে রাখবো? দেখো, মনে রাখবো হচ্ছে দা স্ন্যাপস। একটা স্ন্যাপ নিল, দা স্ন্যাপস আর সো কিউট। দা স্ন্যাপস আর সো কিউট। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে কি মনে রাখবো আমরা? বলো। এই এই স দিয়ে মনে রাখবো কি আমরা? সোডিয়াম বেনজয়েট। এই স দিয়ে কি মনে রাখবো আমরা? সোডিয়াম বেনজয়েট। কি মনে রাখবো আমরা? সোডিয়াম বেনজয়েট। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো, এই ন দিয়ে কি মনে রাখবো? সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট। ন দিয়ে কি মনে রাখবো? সোডিয়াম নাইট্রেট। এরপর আসো, এই এ দিয়ে কি মনে রাখবো? অ্যাসিটিক অ্যাসিড। এ দিয়ে কি মনে রাখবো আমরা? অ্যাসিটিক অ্যাসিড। এ দিয়ে মনে রাখবো কি আমরা? অ্যাসিটিক অ্যাসিড। তারপরে আসো পি। পি দিয়ে মনে রাখবো কি আমরা? প্রোপানয়েড। পি দিয়ে কি মনে রাখবো? প্রোপানয়েড। প্রোপানয়েড। আর এস দিয়ে কি মনে রাখবো আমরা? সালফার। এখন আসো, এরা কি হচ্ছে আমাদের? এরা সাধারণত কি অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট হচ্ছে, বাট এদের মধ্যেও কিছু অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট থাকে যারা যারা কিনা তোমার ক্লস্ট্রিডিয়াম নামক ব্যাকটেরিয়াকে কি করে, তোমার এটাকে মানে তোমার এটাকে কি করে, এটা ভালো একটা অবস্থা করে দেয়। দ্যাট মিনস এরা কিন্তু একদিক থেকে তোমার ক্ষতিকর। তাহলে দেখো, এখানে কি তোমার শুধুমাত্র সোডিয়াম বেনজোয়েটটা বাদ দিলে বাকি একটাও কিন্তু এখানে নিরাপদ না। বাকি একটাও কিনা এখানে নিরাপদ না। দাঁড়াও একটা মিনিট, লাইফটা আমার ঠিক মতো দেখা যাচ্ছে না।
বুঝছো? তার মানে কি হচ্ছে, আমাদের সি হচ্ছে। এটা একটু মনে রাখবা, একদম এই হুবহু এই কোয়েশ্চনটা কিন্তু আসে। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চন। দেখো, তো মূলত খাদ্যদ্রব্য পচে কিসের জন্য? তিনটা কারণে খাদ্যদ্রব্য নষ্ট হয়। কয়টা কারণে? তিনটি কারণে। কয়টি কারণ? তিনটি কারণ। ওকে, এক নম্বর হচ্ছে কি? জীবাণু দ্বারা। এক নম্বর হচ্ছে কি? জীবাণু দ্বারা। দুই নম্বর হচ্ছে কি তোমার এখানে অক্সিজেনের জারণ। অক্সিজেনের জারণ। দুই নম্বরে কি? অক্সিজেনের জারণ হইতে পারে। ঠিক আছে। তারপর তিন নম্বর হচ্ছে কি তোমার ধাতব আয়ন দ্বারা। তিন নম্বর কি? বিভিন্ন ধাতব আয়ন দ্বারা। তো এই তিনটা কারণে মূলত কি হতে পারে? তোমার খাদ্যদ্রব্যের পচনটা হইতে পারে, তাই না? সবাই অ্যান্সার করো। এখন এর মধ্যে দেখো তো এখানে কোনটা আসতে পারে? আমাদের অক্সিজেন। এই অক্সিজেনের জারণটা হচ্ছে কি খাদ্যদ্রব্য পচানোর জন্য সবথেকে বেশি দায়ী থাকে কি? এই তোমার অক্সিজেনের জারণটা। খাদ্যদ্রব্য পচানোর জন্য সবথেকে দায়ী কি? অক্সিজেনের জারণটা। এখন আসো, এই যে তোমার এই জিনিসগুলো কি পচানোর জন্য দায়ী, তাই না? এখন এগুলাকে কি আবার প্রতিরোধ করতে হবে। তো প্রতিরোধ করার জন্য আমরা যে প্রিজারভেটিভস গুলো ইউজ করি, দেখো এইগুলা প্রতিরোধ করার জন্য আমরা কি ইউজ করি? প্রিজারভেটিভস ইউজ করি। তাহলে কেমন প্রিজারভেটিভস ইউজ করতে পারি আমরা? যেমন জীবাণুর আমরা বিপরীতে যে প্রিজারভেটিভস গুলো ইউজ করি, জীবাণু বা তোমার বলতে পারো কি এখানে ব্যাকটেরিয়া বলতে পারো বা ছত্রাক বলতে পারো, এদের বিপরীতে যেগুলো সেগুলো কি? অ্যান্টি মাইক্রোবায়াল। অ্যান্টি মাইক্রোবায়াল, ঠিক আছে। অ্যান্টি মাইক্রোবায়াল মানে কি? আমরা সাধারণত জীবাণু, ব্যাকটেরিয়া এই জিনিসগুলোকে আমরা কি বলি? মাইক্রোবস বলি না? তো এই জন্য কি এগুলোর বিপরীতে আমরা কি অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট ইউজ করি। এখন অক্সিজেন দ্বারা কি জারণ হয়, তো এই অক্সিজেনের বিপরীতে কি ব্যবহার করবো? অ্যান্টি ব্যবহার করবো। অ্যান্টি মানে কি? অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি মানে হচ্ছে কি? আমরা অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করবো। অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করবো, ঠিক আছে। আচ্ছা, ধাতব আয়ন। ধাতব আয়নের বিপরীতে আমরা কি ব্যবহার করবো? কিলেটিং এজেন্ট। কি ব্যবহার করবো আমরা? কিলেটিং এজেন্ট ব্যবহার করবো। আমরা কি ব্যবহার করব? কিলেটিং এজেন্ট। তাহলে এই তিনটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে সবাই। এখন অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট, অ্যান্টি অক্সিডেন্টটা খুব পরিমাণে আসে এবং কিলেটিং এজেন্টটা মোটামুটি কিন্তু চলে আসে। ওকে, আচ্ছা এরপরে চলো আমাদের ভ্যানিশিং ক্রিমের প্রধান উপকরণ কোনটি? ভ্যানিশিং ক্রিমের প্রধান উপকরণ কোনটি? বলো, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপকরণ কোনটি? দেখো, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপকরণ কোনটি? বলো। আচ্ছা বলো, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপকরণ কোনটি? ওকে, তাহলে মনে রাখবা। গুড। তাহলে ভ্যানিশিং ক্রিমের প্রধান উপকরণ হচ্ছে কি? স্টিয়ারিক অ্যাসিড। কি ব্যবহার করবো আমরা? স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে। স্টিয়ারিক অ্যাসিড, এটা একটু মনে রাখবা যে ভ্যানিশিং ক্রিমের প্রধান উপকরণ হচ্ছে কি? আমাদের স্টিয়ারিক অ্যাসিডটা থাকবে, ঠিক আছে। স্টিয়ারিক অ্যাসিডটা জাস্ট ভ্যানিশিং ক্রিম থেকে যদি কখনো কোশ্চেন আসে, তাহলে এই একটা জিনিসে কোশ্চেন আসে। ভ্যানিশিং ক্রিম থেকে কোশ্চেন আসলে কি? এই একটা জিনিসে কিন্তু কোশ্চেন আসে যে তোমার প্রধান উপকরণ কোনটা। তো আমরা ক্রিম বলতে কি দুইটা পাই, একটা হচ্ছে কি ভ্যানিশিং ক্রিম, আর একটা হচ্ছে কি তোমার কোল্ড ক্রিম পাই। একটা কি পাই? ভ্যানিশিং, আর একটা হচ্ছে তোমার কোল্ড ক্রিম, বুঝছো? এই দুইটা কিন্তু পাই। এখন কোল্ড ক্রিম থেকে আরো দুইটা জিনিস আসতে পারে। কোল্ড ক্রিম, দেখো এই কোল্ড ক্রিম থেকে আমাদের দুইটা জিনিস আসতে পারে। এখানে একটা থাকবে হচ্ছে তোমার কি? বলো, একটা হচ্ছে তোমার কি? তরল প্যারাফিন। কি থাকবে? একটা তরল প্যারাফিন থাকবে, যেটা হচ্ছে কি? বলো, একটা থাকবে হচ্ছে কি? তরল প্যারাফিন। এই কোল্ড ক্রিমের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে তোমার কি? তরল প্যারাফিন। এই তরল প্যারাফিনটা কি হিসেবে ইউজ করা হবে? লুব্রিকেটিং এজেন্ট হিসেবে, লুব্রিকেটিং হিসেবে ব্যবহার করা হবে। কারণ তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে কি এটা তরল না? তো তরলটা কি আমাদের পিচ্ছিল ক্ষারক হবে। দ্যাট মিনস কি এটা আমাদের লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হবে। আরেকটা আছে তোমার কি? শক্ত প্যারাফিন। আরেকটা কি আছে তোমার? শক্ত প্যারাফিন। তো এই শক্ত প্যারাফিনটা ইউজ করা হবে কি হিসেবে? বলো তো দেখি। এই শক্ত প্যারাফিনটা ইউজ করা হবে তোমার কি? গাঢ়কারী এজেন্ট হিসেবে। কি হিসেবে? গাঢ়কারী এজেন্ট হিসেবে। গাঢ়কারী এজেন্ট, যেহেতু এটা শক্ত, যেহেতু কি এটা শক্ত মানে কি? এটা শক্ত, শক্ত জিনিসটা কি হবে? গাঢ়কারী এজেন্ট হিসেবে এখানে ব্যবহার করা হবে, বুঝছো? তাহলে কি হিসেবে ব্যবহার করবে? গাঢ়কারী এজেন্ট হিসেবে ব্যবহার করা হবে। তো তোমরা কোল্ড ক্রিম থেকে এই দুইটা ইনফরমেশন একটু ভালো করে মাথায় রাখবা। এরপর চলো, কোন এনজাইম দিয়ে গ্লুকোজ ইথানলে পরিণত হয়? কোন এনজাইম দিয়ে গ্লুকোজ ইথানলে পরিণত হয়? এখন এই চ্যাপ্টারে আমাদের এনজাইমের যে কাজগুলো আছে, এনজাইমের যে কাজগুলো আছে সেগুলো একটু আমরা ভালো করে দেখে ফেলি। এই চ্যাপ্টার থেকে এনজাইমের যে কাজগুলো আসতে পারে তোমার, সেগুলো আমরা একটু ভালো করে চলো দেখে ফেলি। দেখো এখানে কি কি জিনিসগুলো আছে। কোন এনজাইম দিয়ে গ্লুকোজ ইথানলে পরিণত হচ্ছে? কোন এনজাইম দিয়ে গ্লুকোজ কিসে পরিণত হচ্ছে? ইথানলে পরিণত হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের টোটাল হচ্ছে কি? আমরা এই চ্যাপ্টার থেকে 4 ধরনের এনজাইম নিয়ে কাজ করতে পারি। আমরা 4 ধরনের এনজাইম নিয়ে কাজ করি। এনজাইম, 4 ধরনের এনজাইম নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, এক নাম্বার যেটা, চলো আমরা নাম্বার 1 দেখি। হ্যাঁ, নাম্বার 1 যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কি? আমাদের সুক্রোজ থেকে
সুক্রোজ না, আমরা গ্লুকোজ থেকে ইথানলে যাবো। আমরা নাম্বার 1 যেটা যাবো সেটা হচ্ছে কি আমাদের গ্লুকোজ থেকে ইথানল। তাহলে আমরা প্রথমে যেটা যাব গ্লুকোজ থেকে কোথায় যাচ্ছে আমরা ইথানল। তাহলে এখানে যেটা ইউজ করবে সেটার নাম হচ্ছে কি আমাদের জাইমেজ। কি এনজাইম ব্যবহার করবে আমাদের জাইমেজ এনজাইমটা ব্যবহার করবে। তাহলে গ্লুকোজ থেকে যখন ইথানলে যাব তখন আমাদের কি ব্যবহার করবে জাইমেজ এনজাইমটা। তারপর দেখো 2 নাম্বার সুক্রোজ থেকে যখন আমরা সুক্রোজ থেকে তোমার কোথায় যাব গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে যাব। সুক্রোজ থেকে যখন গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ একটু নোট করে ফেলো সবাই অথবা স্ক্রিনশট দিও। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে যাব। সুক্রোজ থেকে যখন গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে যাব তখন কোনটা ইউজ করা হবে? তখন আমাদের ইউজ করা হবে কি ইনভার্টেজ। কি ব্যবহার করা হবে? আমাদের ইনভার্টেজটা ব্যবহার করা হবে। ইনভার্টেজ ব্যবহার করব। ওকে, সুক্রোজ থেকে যখন গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে যাব তখন কি আমাদের ইনভার্টেজ ব্যবহার করা হবে। এরপরে আমাদের স্টার্চ থেকে যখন মল্টেজে যাব, কোথায় যাব 3 নাম্বার যখন স্টার্চ থেকে কোথায় যাব মল্টেজ, তখন আমাদের কি ব্যবহার করা হবে ডায়াস্টেজ এনজাইমটা ব্যবহার করা হবে। এরপর 4 নাম্বার যখন আমাদের মল্টেজ থেকে কিসে যাব, আমাদের মল্টেজ থেকে আমরা কিসে যাব বলতো গ্লুকোজে যাব। গ্লুকোজ তখন আমাদের ব্যবহার করা হবে কি মল্টোজটা ব্যবহার করা হবে। সরি, এখানে মল্টোজ থেকে যখন গ্লুকোজে যাব তখন কি আমরা মল্টেজ এনজাইমটা ব্যবহার করি, তখন কি আমাদের ইউজ করা হয় মল্টেজ এনজাইমটা ইউজ করা হয়। ওকে, একটু ভালো করে একটু খেয়াল করো এই জায়গাটা ভালো করে খেয়াল করো যে গ্লুকোজ থেকে ইথানল কি ব্যবহার করবে জাইমেজ। গ্লুকোজ থেকে ইথানল। ওকে, সুক্রোজ থেকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। দেখো সুক্রোজ থেকে তুমি কোথায় যাচ্ছ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, অনেক বড়, গ্লুকোজেও যাচ্ছে বা ফ্রুক্টোজেও যাচ্ছে। তার মানে কি বিষয়টা কি বড় মনে হচ্ছে না? তুমি দেখো এখানে যে এনজাইম গুলো আছে সবার থেকে বড় নাম কার ইনভার্টেজ, সব থেকে বড় নাম। স্টার্চ থেকে মল্টেজ কিসে যাবে ডায়াস্টেজ। স্টার্চ থেকে মল্টেজ কিসে যাবে ডায়াস্টেজ। স্টার্চ থেকে মল্টেজ কিসে যাবে ডায়াস্টেজে যাবে। হ্যাঁ, এরপর কি মল্টোজ থেকে গ্লুকোজ মানে কি মল্টেজের মাধ্যমে যাবা। সিম্পল বিষয়, বুঝছো? এই চারটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমাদের কি ছিল কোন এনজাইম গ্লুকোজ থেকে ইথানলে যায়, তাহলে কি জাইমেজ এনজাইম মনে থাকবে। ওকে, এরপর প্রাকৃতিক পচন রোধকের মধ্যে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, কি বলছে প্রাকৃতিক পচন রোধকের মধ্যে কোনটি আমাদের কি অ্যান্টিঅক্সিডেন্ট হবে। তাহলে দেখো প্রাকৃতিক পচন রোধকের মধ্যে কোনটি হচ্ছে কি আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হবে বলো। আচ্ছা দেখো, নরমালি আমাদের প্রাকৃতিক যে তোমার প্রিজারভেটিভস গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কি হলুদ। এই হলুদ কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভস গুলোকে কিভাবে মনে রাখবা প্রাকৃতিক প্রিজারভেটিভস খুবই ইম্পর্টেন্ট। প্রাকৃতিক প্রিজারভেটিভস ভেরি ইম্পর্টেন্ট। প্রাকৃতিক প্রিজারভেটিভস খুব ইম্পর্টেন্ট। দেখবা সব থেকে বেশি প্রিজারভেটিভস এর মধ্যে এই জায়গা থেকে কোশ্চেন আসে। তাহলে আমরা এটা ট্রিক্স এর মধ্যে মনে রাখতে পারি। মনে রাখবা পিটার সরিষার তেল আর লবণ দিয়ে। কিভাবে মনে রাখবো আমরা যে পিটার কি করে সরিষার তেল আর লবণ দিয়ে, পিটার সরিষার তেল আর লবণ দিয়ে অ্যালকোহলের সাথে চিনি ভিজিয়ে খাই। বুঝছো? আচ্ছা, তাহলে পিটার সরিষার তেল আর লবণ দিয়ে অ্যালকোহলের সাথে কি করে চিনি ভিজিয়ে খায়। এটা হচ্ছে কি আমাদের ট্রিক্স। এই ট্রিক্সের মাধ্যমে আমরা কি মনে রাখতে পারি দেখো পিটারের প থেকে কি মনে রাখবো আমরা এগুলা সব হচ্ছে কি প্রাকৃতিক। এগুলা সব হচ্ছে কি ভাইয়া প্রাকৃতিক। ওকে, সরিষার তেল, তারপর কি মনে রাখবো আমরা সরিষার তেল হচ্ছে কি একটা প্রাকৃতিক প্রিজারভেটিভস। লবণ হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড একটা প্রাকৃতিক প্রিজারভেটিভস দিয়ে অ্যালকোহল হচ্ছে একটা প্রাকৃতিক প্রিজারভেটিভস। চিনি হচ্ছে কি একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ। ভিজিয়েতে কি মনে রাখবো আমরা ভিনেগার। ঠিক আছে, তো মোটামুটি হলুদটাও এক্সট্রা একটু মনে রাখবা। এই হলুদটা হচ্ছে তোমার কি প্রাকৃতিক প্রিজারভেটিভস। তাহলে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভস হিসেবে কাকে পেলাম সরিষার তেলকে পেলাম, খাদ্য লবণকে পেলাম, অ্যালকোহলকে পেলাম, চিনিকে পেলাম, তারপর কি ভিনেগারকে পেলাম এবং কি লাস্টে হলুদকে পেলাম। এরা হচ্ছে কি মূলত প্রাকৃতিক প্রিজারভেটিভস। মেইনলি প্রাকৃতিক প্রিজারভেটিভস। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এটা অ্যান্সার কি ছিল হলুদ ছিল। ওকে,
আচ্ছা, লাস্ট পর্যন্ত যারা থাকবা, কালকে ক্লাসে যেমন লাস্টে অনেক চমৎকার চমৎকার এমসিকিউ গুলো শিখিয়ে দিয়েছিলাম বা চমৎকার একটা টাইপ কমপ্লিট করে দিয়েছিলাম, আজকেও সিমিলারলি লাস্ট পর্যন্ত যারা থাকবা তারা চমৎকার কিছু ইনশাআল্লাহ শিখে যাবা। আচ্ছা, পরের কোশ্চেন অ্যান্সার করো। আমাদের এখানে কি কৌটাজাতকরণ থেকে দেওয়া আছে, এটা আমাদের এটা দেওয়া আছে কোথা থেকে? কৌটাজাতকরণ থেকে। তোমরা এটা অ্যান্সার করো যে মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়, বলো। মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়? ওকে, কৌটাজাতকরণ বা ক্যানিং। কৌটাজাতকরণ বা কি বলা হচ্ছে? ক্যানিং বলা হচ্ছে। তো আমরা এটাকে পড়ে ফেলি। হ্যাঁ, চলো সবাই মনোযোগ দাও। হ্যাঁ, তোমরা অ্যান্সার করতে থাকো, আমি একটু অ্যান্সার করি, আমি ওটা দেখাই। এটা ওকে, অ্যান্সার করতে থাকো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কি কৌটাজাতকরণ বা ক্যানিং। দেখো, কৌটাজাতকরণ বা ইংলিশে যেটাকে বলা হচ্ছে কি ক্যানিং বলা হচ্ছে। হ্যাঁ, ক্যানিং বলা হচ্ছে। দেখো, তো প্রথমত আসো আমরা নাম্বার 1 যেটা যাবো সেটা কি ফলের কৌটাজাতকরণ। কোথায় যাব আমরা? প্রথমত যাব কোথায়? ফল এর কৌটাজাতকরণ। দেখো, তোমরা জাস্ট আমি যেটা মনে রাখতে বলবো সেটাই মনে রাখবা, যে মনে রাখবা সকল ফলের ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা থাকবে সেটা কি চিনি। প্রথমত যে জিনিসটা থাকবে সেটা কি চিনি। সকল ফলের ক্ষেত্রে চিনি থাকবে কত পার্সেন্ট? 30 থেকে 40%। তাহলে সকল ফলের ক্ষেত্রে চিনি থাকবে কত পার্সেন্ট? 30 থেকে 40%। নাম্বার 1 গেল। তাহলে মনে রাখবা নাম্বার 1 চিনি থাকবে 30 থেকে 40%। নাম্বার 2 সাইট্রিক অ্যাসিড। নাম্বার 2 কি থাকবে? সাইট্রিক অ্যাসিড থাকবে সকল ফলের ক্ষেত্রে। আবার বলতেছি সকল ফল। নাম্বার 2 হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। তাহলে দেখো সাইট্রিক অ্যাসিডের পরিমাণটা থাকবে কতটুকু? 0.25%। সাইট্রিক অ্যাসিড থাকবে কত পার্সেন্ট? 0.25%। এটা হচ্ছে কি সকল ফলের ক্ষেত্রে। আমরা মাংসতে যাচ্ছি, একটু অপেক্ষা করো, আমরা মাংসতে যাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আসো ব্যতিক্রম। ব্যতিক্রমকে, তাহলে ব্যতিক্রমের ক্ষেত্রে মনে রাখবা পেয়ারা। ব্যতিক্রমটা হচ্ছে শুধুমাত্র পেয়ারা। দেখো, অনেক এলাকায় পেয়ারাকে কি বলা হয়? সবরি বলা হয়। কি বলা হয়? পেয়ারাকে বলা হয় কি সবরি বলা হয়, তাই না? তার মানে কি পেয়ারাকে আমরা কি এক্স্যাক্টলি ফল না বলতে পারি। এটা ধরে নাও কি পেয়ারা এক্স্যাক্টলি টোটালি ফল না, দ্যাটস ওয়াই আমরা কি এটাকে ব্যতিক্রমটা পাচ্ছি, আর বাকি সবাই কি সেম সেম ছিল। এখন এই ব্যতিক্রমের ক্ষেত্রে চিন্তা করো যে ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি এখানে। ব্যতিক্রমে পাচ্ছি হচ্ছে দেখো পেয়ারার ক্ষেত্রে চিনি থাকবে কত পার্সেন্ট? পেয়ারার ক্ষেত্রে চিনি থাকবে কত পার্সেন্ট? মাত্র 10%। তারপর পেয়ারার ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড থাকবে আরো কম। পেয়ারার ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড কত থাকবে? 0.05%। ওকে, তারপরে সব পেয়ারার ক্ষেত্রে অ্যাসকরবিক অ্যাসিড কি থাকবে? অ্যাসকরবিক অ্যাসিড। পেয়ারার ক্ষেত্রে অ্যাসকরবিক অ্যাসিড থাকবে কত? 0.125%। তো এটা একটু মনে রাখবা। তাহলে আমরা সকল ফল, আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ফলগুলোকে আলাদা করে পড়ার দরকার নাই। আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ফলগুলোকে আলাদা করে পড়ার দরকার নাই। আমরা সকল ফলেরটা মনে রাখবো হচ্ছে কি তোমার চিনি হচ্ছে কি 30 থেকে 40%, সাইট্রিক অ্যাসিড কি 0.25%। এরপর আসো আমাদের ব্যতিক্রমকে পেয়ারা ছিল, পেয়ারাটা শুধুমাত্র কি চিনি থাকবে 10%। এরপর আসে কি সাইট্রিক অ্যাসিড 0.05% এবং কি অ্যাসকরবিক অ্যাসিড কি 0.125%। কলা তো বেরি, কলা হচ্ছে বেরি, কলা এখানে আসবে না। হ্যাঁ, কলাটা বাদ দিলাম আমরা। আচ্ছা, এখন আসো আমাদের ওকে আমাদের আসো এখন সবজিতে যাবো। এখন আমরা যাবো কি সিম্পলি সবজিতে। সবজির কৌটাজাতকরণ। দেখো, তাহলে সবজির ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে এখানে কি থাকবে? লবণ লাগবে। কত? লবণ। লবণ লাগবে কত পার্সেন্ট? এখানে 2% লবণ। 2% লবণ এবং কি চিনি লাগবে। চিনি কতটুকু লাগবে? এখানে 5%। তাহলে 2% লাগবে লবণ এবং কি 5% লাগবে হচ্ছে কি এখানে চিনি লাগবে। 2% লবণ এবং কি 5% লাগবে চিনি। এখন ব্যতিক্রম কি? দেখো ব্যতিক্রম। আচ্ছা, তো সবজির ক্ষেত্রে তুমি চিন্তা করো, তোমাকে যদি আমি বলি একটা বেগুন কাঁচা খাও, খাবা? খাইতে পারবা না। তোমাকে বললাম হচ্ছে কি তুমি একটু আলু কাঁচা খাও, খাবা? খাবা না। তোমাকে আমি বললাম হচ্ছে ধরো একটু করলা কাঁচা খাও, খাবা? খাবা না। কিন্তু তোমাকে যদি আমি বলি টমেটো কাঁচা খাও, খাবা না? বলো, টমেটো কাঁচা খাবা না? আচ্ছা, টমেটোটা কি কাঁচা খাওয়ার মতো, তার মানে কি টমেটোটাকে আমরা পিওর সবজি বলতে পারতেছি না। ধরে নাও আমি এইভাবে মনে রাখবো যে আমি যেহেতু টমেটোটাকে পিওর সবজি বলতে পারতেছি না, যেহেতু আমি এটাকে কাঁচা খাইতে পারতেছি, দ্যাট মিনস এই টমেটোটা হচ্ছে কি আমাদের একটু ব্যতিক্রম। তাহলে কি মনে রাখবো? টমেটো। এখানে ব্যতিক্রমটাকে টমেটো। দেখতেও কি অনেকটা কিসের মতো বলতো? একদম আপেলের মতো দেখতে অনেকটা, তাই না? টমেটো। ওকে, তাহলে এই টমেটোতে দেখো আমরা কি কি জিনিসগুলো পাবো। এখন টমেটোর মধ্যে দেখবা
লবণ থাকবে কত পার্সেন্ট? লবণ 10%। ওকে, তারপর চিনি থাকবে কত পার্সেন্ট? চিনিটা ঠিকই থাকবে, চিনি থাকবে কত পার্সেন্ট? একটু 5%। টমেটো কিন্তু একটু টক টক থাকে, তাই না? এই টক জাতটাকে মানে এই টকটাকে কমানোর জন্য মূলত কি 10% লবণটা ইউজ করা হচ্ছে। ওকে, আচ্ছা এরপর আসো হচ্ছে আমাদের আচ্ছা মাছ মাংস। এরপর আসো কি আমাদের মাছ মাংস। হ্যাঁ, মাছ মাংস দেখো, তাহলে মাছ মাংসের ক্ষেত্রে মনে রাখবো এখানে সবকিছু সেম। মাছ মাংসের ক্ষেত্রে লবণ 2%, লবণ থাকবে কি 2% এবং কি চিনি থাকবে কত পার্সেন্ট? 2%। লবণ 2% এবং কি চিনি হচ্ছে 2%। তাহলে এই জিনিসগুলো যারা মনে রাখবো, দুইটা পেজ জাস্ট, এই দুইটা পেজ, এই পেজটা আর ওই পেজটা যারা মনে রাখবা তাদের অনেক কিছুই ক্লিয়ার। তাহলে এখন তোমরাই বলো যে মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়? বলো, মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহার করা হয়? 2% লবণের দ্রবণ এবং কি 2% চিনির দ্রবণ। আমরা কি অ্যান্সার পাইছি? বলো, আমরা কি অ্যান্সার পাইছি? বলো, তুমি বলো, আমরা কি অ্যান্সার পেয়েছি এখানে? বলো, অ্যান্সার পেয়েছি? তাহলে ইজি লাগছে? সবাই বলো। না, টমেটো ফল না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে টমেটোটাকে তোমরা কিভাবে ডিফারেন্ট মনে করবে। তোমার কাছে পরীক্ষা যদি আসে তখন তো তোমাকে টমেটোটা যে ডিফারেন্ট এটা তো তোমার একটু মনে রাখতে হবে। তাহলে কিভাবে আসলে মনেটা রাখবা সেটার জন্য মূলত এটা আমার এই কৌশলটা দেওয়া। ওকে, আচ্ছা তাহলে আমরা আমাদের কোশ্চেনে ফিরে যাই। হ্যাঁ, কোশ্চেনে ফিরে যাই আমরা। আচ্ছা, তো আশা করি তোমাদের এই কৌটাজাতকরণটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটু জিনিস সেটা আমি বলে দেই, সেটা হচ্ছে কি যখন কৌটাজাতকরণ করা হয়, দেখো যখন হচ্ছে কি আসলে কৌটাজাতটা করা হয় একটু মনে রাখবা, যখন হচ্ছে কি কৌটাজাতকরণটা করা হয়, এই কৌটাজাতকরণ করার আগে একটা কাজ করা হয়, একটা কাজটার নাম কি জানো? তোমার ফল বা সবজিকে কি করা হয়? সবজিকে বিশেষ করে সবজিকে কি করা হয় জানো? সিদ্ধ করা হয়। সবজিকে সিদ্ধ করা হয় কৌটাজাতকরণের আগে। এই সিদ্ধটাকে কি বলা হচ্ছে? ব্লাঞ্চিং করা হচ্ছে, ব্লাঞ্চিং। এই ব্লাঞ্চিং বলা হচ্ছে। তারপর কৌটাজাতকরণে তার একটা জিনিস মনে রাখবা, ভুট্টাকে কিভাবে কৌটাজাত করা হয়। ভুট্টাকে দুইটা ভাবে কৌটাজাত করা, একটা হচ্ছে তোমার কি ক্রিম স্টাইল, একটা হচ্ছে কি তোমার ক্রিম স্টাইল, বুঝছো? আর একটা হচ্ছে কি শস্য স্টাইল। একটা হচ্ছে কি ক্রিম স্টাইল, আর একটা হচ্ছে কি তোমার শস্য স্টাইল। তাহলে ভুট্টাকে কয় ভাবে করা হচ্ছে? তোমার ক্যানিং করা হচ্ছে দুই ভাগে। ভুট্টাকে আমরা দুই ভাগে ক্যানিং করতে পারি, বুঝছো? একটা হচ্ছে কি ক্রিম স্টাইল, আর একটা হচ্ছে কি শস্য স্টাইল। এটা একটু মাথায় রাখবা। এখন আসো, এই ক্রিম স্টাইলটা কি? ক্রিম স্টাইল হচ্ছে কি সম্পূর্ণ ভুট্টা, সম্পূর্ণ ভুট্টা। ওকে, শস্য স্টাইলটা হচ্ছে তোমার কি দানাগুলা, শুধুমাত্র দানাগুলাকে ক্যানিং করা হয়। তো আশা করি তোমাদের ক্যানিংটা পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি আমি একটা কোয়েশ্চেনের মাধ্যমে, পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। ভাইয়া কৃষিগুচ্ছে এবার কাটমার কত হতে পারে? এবারে কৃষিগুচ্ছে কোয়েশ্চেনটা আমি মনে করি যে কম্পারেটিভলি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হবে। দ্যাটস আমরা বলতেই পারি যে কাটমারটা এবার হয়তো 65-র আশেপাশে থাকবে, এরকম টাইপের একটা আইডিয়া নিয়ে যাবে। এখন ডিপেন্ড করবে কোয়েশ্চেনের উপর, বাট আমাদের যে আইডিয়া কোয়েশ্চেন হতে পারে আমাদের আইডিয়া অনুযায়ী যে মোটামুটি আহামরি কঠিন কোয়েশ্চেন এবার হবে না, বা এতটাও সহজ কোয়েশ্চেন হবে না, একটা স্ট্যান্ডার্ড মানে একটা কোয়েশ্চেন হবে। দ্যাটস আমরা বলতে পারি এটা। ঠিক আছে, আচ্ছা সমস্যা না, যেটাই হোক তোমরা জাস্ট রেগুলার যে ক্লাসগুলো নিচ্ছি ক্লাসগুলো করো। যারা পূর্ণাঙ্গ কোর্সে আছে পূর্ণাঙ্গ কোর্সে ক্লাস করো, আর যারা ক্লাস কনসেপ্ট ভালো আছে তারা চাইলে এক্সাম ব্যাচে এনরোল করতে পারো। এক্সাম ব্যাচে কিন্তু আমাদের প্রি বুক চলতেছে। হ্যাঁ, প্রি বুক করলে তুমি আমরা এক্সাম ব্যাচটা কিন্তু মাত্র অনেক অল্প টাকা আমাদের, আমি বলে দিই মেইন ফিটা থাকবে হচ্ছে কিন্তু এক্সাম ব্যাচের মূল ফি হচ্ছে কি 450 টাকা। এই 450 টাকা হচ্ছে কি আমাদের 32টা এক্সাম থাকবে অনলাইন, 32টা অনলাইন এক্সাম এবং কি তোমার 5টা হচ্ছে কি তোমার প্রিন্টেড মডেল টেস্ট, 5টা প্রিন্টেড মডেল টেস্ট। তার মানে টোটাল তুমি 37টা এক্সাম দিতে পারতেছো। প্রিন্টেড মডেল টেস্ট কিন্তু ভাইয়া কোথাও নেই না, কেউ দিবে না তোমাকে প্রিন্টেড মডেল টেস্ট, বাট আমরা প্রিন্টেড মডেল টেস্ট দিই। টোটাল হচ্ছে কি তোমার 37টা এক্সাম থাকবে, তুমি জাস্ট 450 টাকায় পাবা। এবং যারা হচ্ছে কি প্রি বুক করবা, যারা হচ্ছে কি প্রি বুক করে রাখবা, যারা প্রি বুক করে রাখবা তারা হচ্ছে কি ভাইয়া মাত্র 299 টাকায় পাচ্ছ। সো অনেকেই বলতেছে ভাইয়া ফি কম হয়ে গেছে, আর অনেকেই বলতেছে বাবা ফি বেশি হয়ে গেছে। দেখো, আমরা অসমিয়ান থেকে কোনো সময় এত কম ফিতে কোনো ব্যাচ আমরা আনি নাই। আমরা যদি 10টা এক্সামেরও ব্যাচ নিয়ে আসছি সেটা আমাদের মিনিমাম ফি ছিল 500 টাকা। আমাদের কোর্সে আমরা যতটা চেষ্টা করি সর্বোচ্চ আমাদের সার্ভিসটা দেওয়ার, এবং সেই অনুপাতে আমাদের কোর্স ফিটা সেই স্ট্যান্ডার্ডেই থাকে। যেমন কৃষির কোর্সের কথা চিন্তা করো, আমরা কিন্তু যথেষ্ট বড় মানে একটা অ্যামাউন্ট রাখছি কৃষির কম্পারেটিভলি, কারণ আমরা সেই পরিমাণে সাপোর্ট দিচ্ছি বা সার্ভিসটা দিচ্ছি। সিমিলারলি এক্সাম ব্যাচও আমাদের সেটা থাকে, বাট এইবার এক্সাম ব্যাচটা একটু কমিয়ে নিয়ে আসছি যাতে তোমরা স্টুডেন্টটা একটু ভালোভাবে এক্সামগুলো দিতে পারো এবং কি একটু মানে হ্যাসেল ফ্রিতে তোমরা এটা এনরোলটা করতে পারো মাত্র 299 টাকা। ঠিক আছে, প্রি বুক করে রাখো। হ্যাঁ, প্রি বুকটা করে রাখো। অলরেডি আমাদের 1700 স্টুডেন্ট হচ্ছে কি এই ব্যাচে প্রি বুক করছে। তাহলে বুঝতেছো, আই থিঙ্ক বাংলাদেশের সব থেকে বড় এক্সাম ব্যাচ হতে যাচ্ছে এই কৃষির জন্য।
কৃষির জন্য বাংলাদেশের সব থেকে বড় এক্সাম ব্যাচ হবে অসমিয়াম থেকে, এবং যেটাতে তুমি এক্সাম দিবে এবং সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের সাথে তুমি এখানে পরীক্ষা দিবে। আশা করি কয়েক হাজার শিক্ষার্থী এখানে পরীক্ষা দিবে তোমার সাথে। সো তুমি এদের সাথে কম্পিটিশনটা করলে তোমার একটা ভালো একটা ধারণা থাকবে, বুঝছো? আচ্ছা, সুক্রোজ থেকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ এই বিক্রিয়া সাধনে কোন এনজাইম কাজ করে? আমি কি বলছিলাম, দেখো সুক্রোজ থেকে কি হচ্ছে ভাইয়া, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ হচ্ছে। এখন তুমি চিন্তা করো, এটা যখন হচ্ছে তখন আসলে এটা কি সবথেকে বড় বিক্রিয়া না? মানে সব থেকে বড় মনে হচ্ছে না? আমি তোমাদেরকে কি বলছিলাম যে সুক্রোজ থেকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যে বানাবা এটা কি একটু বড় আকারে হয়, তাই না? বড়, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে বড় মানে কি? বানানটা দেখো তো কোনটা বড় আছে, ইনভার্টেসটা। ইনভার্টেসটা কি বানান বড় না? এটা কি বানানটা বড়, এই অক্ষরটা কি বড়, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার কি এখানে ইনভার্টেসটা হবে, দ্যাটস ওয়াই হচ্ছে কি তোমাদের এখানে ইনভার্টেসটা হবে। বুঝছো কি? বুঝছো সবাই? বুঝছো? এক্সাম গুলো কবে হবে ভাই? এক্সাম গুলো হচ্ছে তোমরা স্টুডেন্টরা হচ্ছে কি এখনই ভর্তি হতে চাচ্ছে, মেইনলি কথা যেটা, মানে স্টুডেন্টরা হচ্ছে কি এখনই ভর্তি হতে চাচ্ছে, বাট আমরা এখন ভর্তি নিচ্ছি না। আমরা এক্সাম গুলো হচ্ছে তোমার শুরু করব মোস্ট প্রবাবলি হচ্ছে আমরা 15 তারিখ লঞ্চিংটা করবো। হ্যাঁ, 15 তারিখ, কারণ ব্যস্ততা যাচ্ছে তো, বই নিয়ে খুবই ব্যস্ততা যাচ্ছে। পেইড কোর্সে মানে রিস্টার্ট 2.0 তে হচ্ছে তোমার বই দেওয়া লাগতেছে, ওই ব্যস্ততা আসলে লঞ্চিং আমাদের প্ল্যানিং এ ছিল না যে তোমার এক্সাম ব্যাচ দিব। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা তোমরা অ্যান্সার করো। আসলে প্ল্যানিং ছাড়া এক্সাম ব্যাচটা এখন গুছাচ্ছি, মোটামুটি গুছানো শেষ প্রায়, এখন জাস্ট একটা লঞ্চিং এর সময়ের জন্য অপেক্ষা করা। তবে ইনশাল্লাহ এই এক্সাম ব্যাচটা আমাদের কয়েক হাজার স্টুডেন্ট ইনশাল্লাহ এনরোল করবে আশা করি এই ব্যাচটাতে এবছর। আচ্ছা, অ্যান্সার করো, 8 নম্বর অ্যান্সার করো, দুধের প্রোটিনের নাম কি? ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি ইম্পর্টেন্ট একটা টাইপ বলি, সেটা হচ্ছে কি তোমার দুধ নিয়ে পড়াশোনা করা, মানে দুধের যে বিষয়গুলো থাকে সেই দুধের বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? এই চ্যাপ্টারের মধ্য থেকে। আমার কমেন্টগুলো শো করতেছে না। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমরা জানি কি দুধের প্রোটিন হচ্ছে কি তোমার কেজিন হবে, দুধের প্রোটিন হচ্ছে কি আমাদের এখানে কেজিনটা হচ্ছে। চলো আমরা একটু দুধ নিয়ে একটু ভালো করে পড়াশোনা করি, আমি টোটাল টাইপটাই তোমাদেরকে ক্লিয়ার করে দিই। রাজি আছো? সব পুরো টাইপটা আমি ক্লিয়ার করে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমরা এই টাইপটা একদম ভালো করে ক্লিয়ার হই, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে তো এই জন্য। আচ্ছা, ওকে, একটু খেয়াল করো, আমরা যদি এখানে যাই তাহলে এটা কি দুধ? প্রথমত কি এটা এক প্রকার কলয়েড, এটা কি দুধ কি এক প্রকার কলয়েড, এক প্রকার কলয়েড, দুধ কি এক প্রকার কলয়েড। এখন যদি বলা হয় এই কলয়েডের মধ্যে স্পেসিফিক্যালি কি, তাহলে মনে রাখবা দুধ হচ্ছে কি কলয়েডের মধ্যে স্পেসিফিক্যালি কি ইমালশন। এখন অনেক কোয়েশ্চেন আসে, ঢাবিত আসছে এটা নিয়ে যে দুধ এক প্রকার ইমালশন নাকি কলয়েড। যদি তোমাকে ইমালশন থাকে অপশনে, অবশ্যই ইমালশন দাগাবা। যদি তোমার অপশনে দুইটাই থাকে যে ইমালশন এবং কলয়েড, তাহলে তুমি কি বলবা? ইমালশনও দাগাবা, কলয়েড কিন্তু দাগানো দরকার নেই। তার মানে কি অপশনে যদি কলয়েড থাকে শুধুমাত্র, তাহলে কলয়েড, যদি ইমালশন থাকে তাহলে ইমালশন, আর যদি দুইটাই থাকে তাহলে ইমালশন দাগাবা, মনে থাকবে? আচ্ছা, কারণ তোমার ইমালশনটা হচ্ছে কি কলয়েডের একটা জাতক, বুঝছো? এখন আসো উপাদানের ক্ষেত্রে, আমরা যদি দুধের উপাদানগুলো দেখি, দুধের উপাদান, তাহলে উপাদানের ক্ষেত্রে মনে রাখবো 1 নম্বর হচ্ছে তোমার কি এটা প্রধান উপাদান, দুধের প্রধান উপাদান। কি মনে রাখবো আমরা? দুধের প্রধান উপাদান, হ্যাঁ, দুধের প্রধান উপাদান। আচ্ছা, এইটা যদি আসে অনেকে প্যাচ লাগাও যে ভাইয়া দুধের প্রধান উপাদান মানে ক্যাসিন, না, দুধের প্রধান উপাদান হচ্ছে কি ভাইয়া পানি, দুধের প্রধান উপাদান হচ্ছে কি পানি, কারণ দুধের প্রধান উপাদান হচ্ছে কি পানি, দুধের প্রধান উপাদান পানি। যদি বলা হয় যে ভাইয়া দুধের প্রধান উপাদান কি, একটু মাথায় রাখবা, আবার বলতেছি একটু মাথায় রাখবো, দুধের প্রধান উপাদান কিন্তু ভাইয়া পানি, এটা কনফিউশন লাগাবা না। ক্যাসিন হচ্ছে কি দুধের প্রধান প্রোটিন, দুধের প্রধান প্রোটিন হচ্ছে ক্যাসিন, বুঝছো? আচ্ছা, তাহলে পানি ছাড়াও দুধের মধ্যে কি থাকতেছে? আমাদের প্রোটিন থাকতেছে, কি থাকে? প্রোটিন। এখন এই প্রোটিন থাকবে হচ্ছে কি দুই প্রকারের প্রোটিন থাকবে, কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার কি ক্যাসিন, যেটাকে কি বলা হচ্ছে আমরা প্রধান প্রোটিন বলতেছি, তাহলে ক্যাসিন দেখবে কত পার্সেন্ট? প্রায় 80 থেকে 82%। অর্থাৎ দুধের যতটুকু প্রোটিন আছে, বলো শোনো, দুধের যতটুকু প্রোটিন আছে তার 80 থেকে 82% হচ্ছে কি ক্যাসিন থাকবে। এই ক্যাসিনকে কি বলা হচ্ছে? প্রধান প্রোটিন। এই ক্যাসিন হচ্ছে কি তোমার প্রধান প্রোটিন, প্রধান প্রোটিন। এটা কিন্তু দুধের প্রধান উপাদান না, এটা কি দুধের প্রোটিনদের মধ্যে প্রধান। আচ্ছা, তাহলে আরেক প্রকার প্রোটিন থাকবে, সেটার নাম হচ্ছে কি হোয়ে প্রোটিন। কি প্রোটিন? হোয়ে প্রোটিন। আরেক প্রকার প্রোটিন থাকবে, নাম কি? হোয়ে প্রোটিন, বুঝছো? এখন আসো এই হোয়ে প্রোটিনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি ল্যাক্ট অ্যালবুমিন, একটা হচ্ছে তোমার কি ল্যাক্ট অ্যালবুমিন, ল্যাক্ট অ্যালবুমিন। আরেকটা হচ্ছে তোমার কি ল্যাক্ট গ্লোবিউলিন, ল্যাক্ট গ্লোবিউলিন। আরেকটা হচ্ছে তোমার কি ল্যাক্ট
গ্লোবিওলিন হবে। ঠিক আছে, তো দুধের মধ্যে আর কি থাকতে পারে? দুধের মধ্যে আরেকটা উপাদান থাকে, সেটা হচ্ছে তোমার কি, দুধের মধ্যে তোমার চর্বি থাকে। দুধের মধ্যে কি থাকে? চর্বি থাকে। এছাড়াও অনেক দুধে কি ল্যাকটোজ থাকে, যেমন মাতৃদুগ্ধে কি থাকে? ল্যাকটোজ থাকে। তাহলে এখান থেকে আমরা যদি বলি এই অংশটা প্রোটিনটা পড়বা, আর হচ্ছে কি প্রধান উপাদানটা, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা দুধের আরো কিছু ইনফরমেশন আমরা জানতে পারি এখান থেকে, যেমন দুধের যদি আমরা বলি কি পিএইচ কত, দুধের পিএইচ কত, তাহলে বিএইচ কত? 6.6 থেকে 6.9, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুধের আপেক্ষিক গুরুত্ব, দুধের আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়? এটা পানি অপেক্ষা কতটুকু ঘন, পানি অপেক্ষা কতটুকু ঘন হয়, এটা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব। যেমন 1.029 থেকে কত থেকে? 1.029 থেকে 1.039, এটা হচ্ছে কি তোমার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে। আচ্ছা এরপর আসো, এরপর আসো কি তোমার দেখো দুধের দুধের প্রধান আয়ন কি থাকবে? প্রধান আয়ন ইম্পর্টেন্ট আছে এই অংশটা। দুধের প্রধান আয়ন কি থাকবে? দুধের প্রধান আয়ন থাকবে হচ্ছে তোমার কি পটাশিয়াম, ক্যালসিয়াম এবং কি ফসফরাস। পটাশিয়াম, ক্যালসিয়াম এবং কি ফসফরাস। তাহলে কি মনে রাখবো আমরা? পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, তারপর কি ফসফরাস, তারপর কি মনে রাখবো আমরা? ফসফরাস 3 মাইনাস। তো এই তিনটা আয়ন হচ্ছে কি দুধের মধ্যে থাকে। তাহলে পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস এবং কি ফসফরাস 3 মাইনাস, এই তিনটা আয়ন হচ্ছে কি তোমার দুধের মধ্যে থাকে। ওকে, আচ্ছা এখন আসো, এই যে আমরা বললাম দুধের আপেক্ষিক গুরুত্ব কি 1.029 থেকে 1.039, অর্থাৎ কি দুধের ঘনত্ব মূলত এটা। তাহলে দুধের এই আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কি দিয়ে? ল্যাক্টোমিটার দিয়ে। কি দিয়ে মাপা হয়? দুধের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কি দিয়ে? ল্যাক্টোমিটার দিয়ে। মনে রাখবা, দুধের আপেক্ষিক গুরুত্ব, গুরুত্ব পরিমাপ, দুধের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কি দিয়ে বলো তো দেখি? ল্যাক্টোমিটার দিয়ে। কি দিয়ে পরিমাপ করা হচ্ছে? ল্যাক্টোমিটার দিয়ে পরিমাপ করা হচ্ছে। এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে ভাইয়া, তাহলে হচ্ছে কি মানে দুধ থেকে কোনো কোশ্চেন আসলে আশা করে আসবে ইনশাল্লাহ, হয় গুচ্ছতে পাবো অথবা কৃষিতে পাবো দুধ থেকে কোশ্চেন, কারণ এখান থেকে আসে। এই তাহলে এই জায়গা থেকে তুমি কোশ্চেন কমন পাবা। এখন আসো দুধের মিষ্টতার জন্য দায়ী কে? এটা খুবই আসে, দুধের মিষ্টতার জন্য দায়ী কে? দুধের মিষ্টতার জন্য দায়ী কে? ল্যাকটোজ। দুধের মিষ্টতার জন্য দায়ী কে বলতো? ল্যাকটোজ। দুধের মিষ্টতার জন্য দায়ী কে বলতো দেখি? সরি, দুধের মিষ্টতার জন্য দায়ী কে? ল্যাকটোজ। এটা হচ্ছে কি চ্যাপ্টারে একটা অন অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। এটা দুধের মিষ্টতার জন্য দায়ী কে, তোমরা অনেক দেখবা এটা থেকে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে 2 স্টার, এটা কি 1 স্টার। তাহলে এই পার্ট, এই স্লাইড থেকে এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এখন আসো আমরা কয়েকটা দুধকে একটু একটু অ্যানালাইসিস করি। আমরা বিভিন্ন প্রাণীর দুধ, আমরা বিভিন্ন প্রাণীর দুধকে একটু অ্যানালাইসিস করি। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এই পাশে দেবো কি তোমার দুধ বৈশিষ্ট্য এবং কি ক্যালোরি, এই তিনটা জিনিস একটু আমরা ভালো করে দেখি। হ্যাঁ, এই তিনটা জিনিস একটু আমরা ভালো করে এখন দেখি। ওকে, আচ্ছা এক নম্বর আসো, সেটা হচ্ছে তোমার কি মানুষের এক নম্বর যেটা, সেটা কি মানুষ। তো মানুষের ক্ষেত্রে হচ্ছে তোমার কি বৈশিষ্ট্য কি? মিষ্টতা বেশি। কি বেশি হবে এখানে? মিষ্টতা বেশি। তাহলে মনে রাখবা এখানে কি বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা একটা জিনিস ইনক্লুড করবো, কোনটা আসলে বেশি থাকবে। যেমন মানুষের ক্ষেত্রে কি মিষ্টতাটা বেশি, এবং এখানে কেন মিষ্টতাটা বেশি হয়? কারণ এখানে কি তোমার ল্যাকটোজের পরিমাণটা বেশি থাকে। আমরা ক্যালোরি গুলাতে পড়ে যাচ্ছি। 2 নাম্বার গাভী। গাভী মনে রাখবা, গাভীর দুধের মধ্যে কি থাকবে? বেশি পানি বেশি থাকবে। গাভীতে কি থাকবে? পানি বেশি থাকবে। গাভীতে কি থাকবে? পানি বেশি থাকবে। ওকে, এরপর আসো ভেড়া। ভেড়া ভেড়াতে কি থাকবে? প্রোটিন। দেখো তো প ফ ভ, প ফ ব, তার মানে কি প এর সাথে ভ কাছাকাছি না? তার মানে কি প, এই যে ভ, ভেড়াতে কি থাকবে? প্রোটিন থাকবে। মনে থাকবে, ভেড়াতে কি থাকবে? প্রোটিন থাকবে। ওকে, 4 নাম্বার হচ্ছে কি আমাদের মহিষ। মহিষে কি থাকবে বলো তো দেখি? মহিষে কি থাকবে বলো তো দেখি? চর্বি বেশি থাকবে। মহিষে কি থাকবে? চর্বিটা বেশি থাকবে। এখন আমরা যখন ক্যালোরি হিসাবটা করতে যাব, এখানে মনে রাখবো এখানে কত ক্যালোরি? 72 ক্যালোরি। কত ক্যালোরি? 72। আর তোমার গরুতে কত ক্যালোরি? 66 ক্যালোরি, 66। আর সব থেকে বেশি ক্যালোরি থাকবে কি মহিষেরটাতে? কত থাকবে? 110 কিলো ক্যালোরি। এটা হচ্ছে কি সব থেকে বেশি। তো আশা করি তোমার এই কয়েকটা জিনিস একটু তোমরা পড়লে তোমরা দুধ থেকে 100% কমন পাবা। সবাই ক্লিয়ার? আমি পুরো টপিকটা এখানে ক্লিয়ার করে দিছি, পুরো টপিকটা। এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই চারটা খুবই গুরুত্বপূর্ণ।
ওকে, তো এই দুধের যে জায়গাটা থেকে কোশ্চেন আসলে আশা করি তোমাদের আর কোনো ধরনের মিস ইনশাল্লাহ হবে না। তো ভাইয়া তোমাদেরকে কিন্তু আমি শুধু কোশ্চেন সলভ না, র্যান্ডম কোনো কোশ্চেন সলভ না, তোমাদেরকে আমি ডিটেলসে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কি ছিল, দুধের প্রধান প্রোটিনের নাম কি ছিল, ক্যাজিন ছিল। ওকে, আচ্ছা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি মূলত? ওকে, এখন আসো অ্যান্টিঅক্সিডেন্টের মূলত কাজটা কি বলো। অ্যান্টিঅক্সিডেন্টের কাজটা কি? আমি একটু আগে সুন্দর করে বলছিলাম যে অ্যান্টিঅক্সিডেন্ট কারা থাকবে, যারা হচ্ছে কি অক্সিজেনের বিরুদ্ধে কাজ করবে, যারা কি অক্সিজেনের বিরুদ্ধে কাজ করবে। তাহলে খাদ্যকে সতেজ রাখে, এটা হবে? হবে না। খাদ্যকে জারিত হওয়া থেকে রক্ষা করে, খাদ্যের মিষ্টতা বৃদ্ধি করে, ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। আচ্ছা দেখো, খাদ্যকে সতেজ রাখে, এটাও হবে না। তাহলে দেখো, খাদ্যকে জারিত হওয়া থেকে রক্ষা করে, তাহলে খাদ্যকে জারিত হওয়া থেকে মেইনলি রক্ষাটা করতে, জারিত কেন হয় বলতো দেখি, খাদ্য জারিত হয় কেন বলতো দেখি, শুধুমাত্র অক্সিজেনের প্রভাবে। কার প্রভাবে? অক্সিজেনের প্রভাবে হচ্ছে কি খাদ্য জারিত হয়, অক্সিজেনের প্রভাবে খাদ্য জারিত হয়। এখন আমরা একটু কষ্ট করে ভাইয়া তোমাদেরকে আমি একটু কষ্ট দিই, সেই কষ্টটা হচ্ছে আমি তোমাদেরকে একটু তোমার অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই, বুঝছো? আমি একটু কষ্ট করে ক্লিয়ার করে দিই, তোমরা যাতে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে কোনো কোয়েশ্চেন আসলে তোমাদের যাতে মিস না হয়। ওকে, চলো আমরা অ্যান্টিঅক্সিডেন্ট একটু ক্লিয়ার হয়ে যাই, কারণ যেগুলো ইম্পর্টেন্ট আছে আমরা সেগুলো ক্লাসে ক্লিয়ার হয়ে চলে যাই, তাহলে আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে অনেকটা। আচ্ছা চলো, অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ একটু মনোযোগ দাও, তাহলে তোমাদের পারলে নোট করবা। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কি দুই প্রকার। অ্যান্টিঅক্সিডেন্ট কয় প্রকার? দুই প্রকার। কিসের উপর ভিত্তি করে? দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কি তোমার দুইটা জিনিসের উপর ভিত্তি করে প্রকারভেদ হয়। একটা হচ্ছে তোমার গিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট কিসের উপর? প্রকৃতির উপর ভিত্তি করে। একটা হচ্ছে তোমার কি এটার প্রকৃতির উপর ভিত্তি করে। কয় প্রকার? দুই প্রকার। আরেকটা হচ্ছে কি অ্যান্টিঅক্সিডেন্ট তার উৎসের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? উৎসের উপর ভিত্তি করে। কয় প্রকার? তার দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে কি প্রকৃতির উপর ভিত্তি করে দুই প্রকার, আর একটা হচ্ছে কি উৎসের উপর ভিত্তি করে দুই প্রকার। আচ্ছা, তাহলে প্রকৃতির উপর ভিত্তি করে দুই প্রকার হচ্ছে কে কে? একটা হচ্ছে তোমার গিয়ে কি, দেখো একটা হচ্ছে তোমার এখানে অক্সিজেন শোষণকারী। কি শোষণকারী? অক্সিজেন শোষণকারী। কি শোষণকারী বলতো? অক্সিজেন শোষণকারী। অক্সিজেন শোষণকারী। একটা হচ্ছে তোমার কি অক্সিজেনটাকে শোষণ করে ফেলবে, অর্থাৎ যেহেতু অক্সিজেনটা জারণের মাধ্যমে খাদ্যটাকে পচিয়ে ফেলে, এই জন্য সে কি করবে? অক্সিজেনকে শোষণ করবে। এরপরে জারণের জন্য দায়ী কি? মূলত মুক্তমূলক, মেনলি কি মুক্তমূলক গুলা। তারপর আরেকটা থাকতে পারে কি মুক্তমূলক শোষণকারী। কি শোষণকারী? মুক্তমূলক শোষণকারী। কি শোষণকারী? মুক্তমূলক শোষণকারী। ঠিক আছে, এই টোটাল হচ্ছে কি তোমার দুই প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এখন আমাদের তো আসলে এইভাবে কোশ্চেন গুলো আসবে না, আমরা আরেকটা একটু দেখে ফেলি ওই পাশেরটাও। ওই পাশে হচ্ছে তোমার কি দুই প্রকার থাকবে, একটা হচ্ছে কি প্রাকৃতিক, আরেকটা হচ্ছে তোমার কি কৃত্রিম। একটা হচ্ছে তোমার কি এখানে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, আরেকটা হচ্ছে তোমার কি এখানে কৃত্রিম। দেখো এখন আসো হচ্ছে কি মজার ট্রিক্স গুলো আমরা শিখবো, এখন মেইন ট্রিক্স গুলো আমরা শিখবো। এখন আসো আমরা দেখবো হচ্ছে কি কোনগুলো হচ্ছে কি অক্সিজেন শোষণকারী। দেখো ধরো অক্সিন নামের একটা ছেলে যে বুয়েট থেকে কি হয়েছে, বিএসসি পাশ করে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তাহলে বিএসসি পাশ করে সে কি হলো? ইঞ্জিনিয়ার হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে অক্সিন হচ্ছে কি, অক্সিন কি ইঞ্জিনিয়ার? বিএসসি ইঞ্জিনিয়ার। অক্সিন কি? বিএসসি ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের মেইন ট্রিক্স। এখন চলো আমরা ইজিলি বলতে পারবো যে আসলে কোনটা কি। তো অক্সিন, অক্সিন মানে কি? এটা আমরা অক্সিন দিয়ে বুঝতে পারতেছি আমরা এটা কি অক্সিজেন শোষণকারী, আমরা এটা দিয়ে বুঝতে পারতেছি কি অক্সিজেন শোষণকারী। বি থেকে কি মনে রাখবো আমরা? বিটা ক্যারোটিন। কি মনে রাখবো আমরা? বি থেকে মনে রাখবো কি আমরা? বিটা ক্যারোটিন মনে রাখবো। বি থেকে কি মনে রাখবো আমরা? বিটা ক্যারোটিন। দেখো এই বিটা ক্যারোটিনকে কিন্তু আবার কি বলা হচ্ছে? বা ভিটামিন এ বলা হয়। তোমরা একটু মনে রাখবা যে বিটা ক্যারোটিনের অপর নাম কিন্তু ভাইয়া ভিটামিন এ। বিটা ক্যারোটিনের অপর নাম কিন্তু ভিটামিন এ। তারপরে এস থেকে কি মনে রাখবো আমরা? সালফাইড লবণ। কি মনে রাখবো আমরা? সালফাইড লবণ। সালফাইড লবণ মনে রাখবো। এরপর সি থেকে কি মনে রাখবো? ভিটামিন সি। আর ই থেকে কি মনে রাখবো? ভিটামিন ই। তাহলে আমাদের এই টোটাল চারটা জিনিস, একটা হচ্ছে কি বিটা ক্যারোটিন বা ভিটামিন এ, আরেকটা হচ্ছে তোমার কি সালফাইড লবণ, আরেকটা হচ্ছে কি সালফাইড লবণ, আরেকটা হচ্ছে কি ভিটামিন সি, এবং আরেকটা হচ্ছে কি ভিটামিন ই। এই চারটা জিনিস হচ্ছে তোমার কি অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে আমরা মনে রাখতে পারি। মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট মনে রাখার ট্রিক্স হচ্ছে, দেখো আমরা এখান থেকে মনে রাখবো যে এইটা ট্রিক্সটা হচ্ছে কি বিবিটা প্রেগনেন্ট। কি দিয়ে মনে রাখবো আমরা? যে বিবিটা কি প্রেগনেন্ট, বিবিটা প্রেগনেন্ট মনে থাকবে। ওকে, তাহলে দেখো এখন আমরা কিভাবে জিনিসগুলো আসলে আয়ত্ত করতে পারি। বি তে কি মনে রাখবো আমরা? বিএইচটি। কি মনে রাখবো আমরা? বিএইচটি। এই বি থেকে কি মনে রাখবো আমরা? বিএইচএ। বুঝছো? আর এই তোমার এই তোমার ই থেকে কি মনে রাখবো? দেখো এই টি তে মনে রাখবো হচ্ছে কি টিবিএইচকিউ, টিবিএইচকিউ। এবং প্রে থেকে কি মনে রাখবো আমরা? প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেট।
প্রোপাইল গ্যালেট, ঠিক আছে। তাহলে আমরা ট্রিক্সটা হচ্ছে কি, ট্রিক্স হচ্ছে গিয়ে তোমার বিবিটা প্রেগনেন্ট, বিএইচটি, বিএইচএ, টিবিএইচসি এবং হচ্ছে কি তোমার প্রোপাইল গ্যালেট, এই হচ্ছে কি আমাদের মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এরপরে আমাদের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে মনে রাখবো আমরা, দেখো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট মনে রাখবো কিভাবে, তাহলে আমাদের কৃত্রিমটা আর মনে রাখার দরকার নাই। দেখো প্রাকৃতিকটা আমরা মনে রাখলে আমাদের কৃত্রিমটা আর মনে রাখার দরকার নাই, কারণ কৃত্রিমটা আমরা আলাদাভাবে জানতে পারবো। দেখো প্রাকৃতিক মনে রাখবো হচ্ছে যখন কারো জ্বর আসে, কারো যখন জ্বর চলে আসে তখন আমরা কি নরমালি একদম ন্যাচারালি কি খাই বলতো, এইচ ট্যাবলেট খাই, তাই না? এটা তো নরমাল ট্যাবলেট। তাহলে মনে রাখবো প্রাকৃতিক বা ন্যাচারালি আমরা কি খাই বলতো, ছেলেটা কি খাই, ছেলেটা এইচ খাই, কি খাই, এইচ খাই, ছেলেটা কি খাই বলতো, এইচ খাই। তাহলে এই ছেলেতে কি মনে রাখবো আমরা, স্যালোনিয়াম, ছেলেতে কি মনে রাখবো আমরা, স্যালোনিয়াম, কি মনে রাখবো আমরা, স্যালোনিয়াম, কি মনে রাখবো আমরা, সেলেনিয়াম, ঠিক আছে। আচ্ছা তারপর এ থেকে কি মনে রাখবো আমরা, ভিটামিন এ, ভিটামিন এ। সি থেকে কি মনে রাখবো আমরা, ভিটামিন সি। তারপর ই থেকে কি মনে রাখবো আমরা, ভিটামিন ই, ভিটামিন ই মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। কৃত্রিম কোনগুলা, কৃত্রিম কোন হচ্ছে কি মূলত কি মুক্তমূলক, যেটাই কৃত্রিম সেটাই কি মুক্তমূলক, যেটাই কৃত্রিম সেটাই কি বলতো মুক্তমূলক। বুঝছো কিনা বলো, কোনোটাই কোনো কনফিউশন বা কোনোটা যদি বুঝাইতে হয় তোমরা আমাকে বলতে পারো, কোনোটা যদি বুঝাইতে হয় তোমরা আমাকে বলতে পারো এখন। কে, আমি জানতাম, এই জন্য বলতেছি না যে এই ব্যাচের স্টুডেন্ট গুলো আসলে এইবারের আমরা, হ্যাঁ এইবার আমি যে স্টুডেন্ট গুলোকে পাইছি, শুনো আমরা তো একটু রেশিও, আমরা তো সার্ভে করি জিনিসগুলা। গতবারে যে একটা ব্যাপার ছিল তোমার, এই জুলাইয়ের অভ্যুত্থান ছিল বা আরো অনেক একটা টাইমের গ্যাপ ছিল, কিন্তু বাট স্টুডেন্টরা না কেমন জানি সিরিয়াস ছিল, অনেক প্রচুর সিরিয়াস ছিল। ওরা হচ্ছে তোমার কি, ওদেরকে কিছু একটা দিলে অ্যাকসেপ্ট করতো, ওরা অ্যাকসেপ্ট বলতে কোনো একটা নোটস দিলে অ্যাকসেপ্ট করতো, মানে পাগলের মতো। তখন আসলে আমাদের স্টুডেন্ট সংখ্যাও কম ছিল, এখন যে পরিমাণ স্টুডেন্ট তখন এত স্টুডেন্ট ছিল না। যে কোনো প্ল্যাটফর্মের কথা চিন্তা করো, মানে গতবার যে পরিমাণে তোমার স্টুডেন্ট ছিল, এবার কিন্তু তাদের স্টুডেন্ট সংখ্যা বেশি, আমাদেরও ধরো স্টুডেন্ট সংখ্যা বেশি। বা স্টুডেন্ট থাকলেও এক্স্যাক্টলি অ্যাকসেপ্টেন্স যেটা থাকে, মানে অ্যাকসেপ্টেন্স রেটটা, যেমন ধরো গতবার আমরা একটা যদি ক্লাস নিতাম, একটা ক্লাস নেওয়া বলো বা একটা নোটস যদি দিতাম, ইভেন্টুয়ালি একটা নোটস স্টুডেন্টটা পাগলের মতো নিত এবং এগুলো নিয়ে তারা খুব বেনিফিট পাইতো। বাট এখনকার স্টুডেন্টরা না দিলে কেন জানি অ্যাকসেপ্ট করে না, মনে হয় যে তারা অনেক কিছু জানে। এটা ইম্পর্টেন্ট ক্লাস নিলে ধরো এমনিতে নর্মালি যদি আমি কোয়েশ্চেন গুলো বলতাম যে এইটার উত্তর এটা, একটা 200-250 পোলাপান বসে থাকতো হিসাব। বাট যখন আমি সুন্দর করে একটা কনসেপ্ট বুঝাচ্ছি, এই জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি যে তোমার এখান থেকে কোয়েশ্চেন আসবে, তখন স্টুডেন্টটা উধাও। তো এই সিরিয়াসনেসটা কেন আসে না? আমি আজকে সন্ধ্যাবেলা একটা জিনিস, কিছু কারণ হয়তো পোস্টটা দিলাম, একটা পোস্ট দিলাম, দেখছো না যে আসলে এই ব্যাচের স্টুডেন্ট গুলো আসলে কম সময়, মানে দেখো তোমার কিন্তু একটা এক্সামের পরে গ্যাপ নাই, তোমার কিন্তু দৌড়ের উপর থাকার কথা, সিরিয়াসনেসে, মানে পুরো সিরিয়াসনেসে দৌড়ের উপর থাকার কথা ছিল না। বাট স্টুডেন্টটা কেন জানি সিরিয়াস না এখনো, দুই একটা এক্সাম দিয়ে কেমন যেন ঘুমায় গেছে। বাট তুমি আগের ব্যাচের কথা চিন্তা করো, যে ব্যাচটা কিনা তোমার গুচ্ছ পরীক্ষা দিছিল কবে জানো, গুচ্ছ পরীক্ষা, তারা গুচ্ছ পরীক্ষা দিছিল সম্ভবত 27 এপ্রিলে, তারা কৃষি গুচ্ছের পরীক্ষা দিছে অক্টোবরের 27 তারিখে। তাহলে দেখো মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, টোটাল 6 মাসের গ্যাপ দিয়ে তারা কৃষি গুচ্ছ পরীক্ষা দিছে। তো এই টাইমটাতে হওয়া উচিত কি ছিল, যে ওরা হয়তো ঘুমিয়ে যাবে বা তোমার ওরা আর এটা নিয়ে মাথা ঘামাবে না। বাট জিনিসটা ছিল টোটালি বিপরীত, ওরা প্রচুর সিরিয়াস ছিল। বাট এইবার স্টুডেন্ট গুলা গ্যাপ নাই, 1 মাস, 1 মাসও সামনে নাই, এখনই তারা ঘুমিয়ে গেছে। যারা অ্যাক্টিভ তারা হচ্ছে কি রেগুলার অ্যাক্টিভ, যারা অ্যাক্টিভ তারা অলওয়েজ অ্যাক্টিভ, তারা হচ্ছে তোমার অ্যাক্টিভ বলতে কি তারা অলওয়েজ জিনিসগুলো সিরিয়াসলি নেয়। যারা নেয় না তাদের তো আসলে কিছু করার নেই। দেখবা যারা সিরিয়াসলি নেয় জিনিসগুলো তারাই দেখবা চান্স পাচ্ছে। আসলে আমি এবার বুঝলাম না, আসলে আমি নিজেও চিন্তা করি যে আসলে কেন আসলে এবার এমনটা হইলো, যে এরকম স্টুডেন্ট কেন আসলো। যে হ্যাঁ জেনজি, জেনজি তো শুধু সব পড়াশোনা বাদ দিয়ে সবকিছু নিয়ে ব্যস্ত আছে জেনজি, বুঝছো, পড়াশোনাতেই শুধু নাই। তো আলটিমেটলি তো যারা পড়াশোনা নিয়ে এখন আছে, হ্যাঁ রাষ্ট্রের কর্তব্য থাকবে বা কাজ থাকবে সেগুলো ওই সময় করবা। বাট এখন তো আসলে তোমার পড়ার সময়, নিজের 12টা বাজে তো আসলে তুমি কিছু করতে পারবে না, এখন তো আসলে পড়ার সময়, এখন পড়ায় আসো না ভাই। আচ্ছা অ্যান্সার করো, এটা অ্যান্সার করো। হ্যাঁ না, এমন না যে তোমাদেরকে আমি বলতেছি ভাই তোমরা কোর্স কিনো অনেক, এটা কিনো, আমার কোর্স কিনো, আমি এই জন্য বলতেছি, বা ব্যাপারটা এরকম না। ফ্রিতে এত সুন্দর কন্টেন্ট গুলো দিচ্ছি, মানে যেটা বলে কি একদম, তুমি তো বললাম না, পরীক্ষার হল থেকে বের হয়ে তখন কৃতজ্ঞতা জানাবে, এখন মন থেকে কৃতজ্ঞতা না জানালেও হবে। বা যখন পরীক্ষার ফল থেকে বের হবা তখন তুমি কৃতজ্ঞ হবা যে আসলে কি করে আসছিলাম এবং কতটা কমন আসছে বা কতটা ইফেক্টিভ ছিল জিনিসগুলা, তখন তুমি বুঝবা। তো বাট এই যে ফ্রিতে এত ভালো কন্টেন্ট দিচ্ছি, এগুলাও তারা অ্যাকসেপ্ট করে না। আচ্ছা সমস্যা নেই,
গতবার তো এগুলো কিচ্ছু দিতে পারে না, তাও পোলাপান পাগলের মতো ছিল। গতবার একটা হোয়াইট বোর্ড ছিল, কিচ্ছু করাইতে পারে না ফ্রিতে, আহামরি কিচ্ছু না, কিছু নোট দিছিলাম আর কিছু ক্লাস টাস নিছিলাম, বাট আহামরি কিচ্ছু করি না, তাও পোলাপান পাগলের মতো অ্যাকসেপ্ট করছে, মানে এত পরিমাণে। ওকে, কোনটি গ্লাস ক্লিনারের উপাদান? দেখো তাহলে গ্লাস ক্লিনারের উপাদান কি? ধরো এখন তোমার একটা বন্ধু, হ্যাঁ জেনজি, তোমরা তো জেনজি তো খালি মারামারি করতে চাও, আর তোমার একটা বন্ধু, হ্যাঁ তোমার বন্ধুর সাথে তুমি মারামারি করবা, তো মারামারিটা কি করবা? রেসলিং করবা। কি করবা? রেসলিং করবা। এবং রেসলিংটা কিসের মধ্যে করবা? একটা গ্লাসের মধ্যে। গ্লাসের মধ্যে কেমন গ্লাস? মানে চারদিকে গ্লাসের একটা কি ওয়াল, সেটার মধ্যে তুমি তার সাথে মারামারি করবা। তাহলে মনে রাখবা আইসো, গ্লাসের মধ্যেই আমি লড়াই করব। তাকে তুমি কি বলবা? বন্ধু আইসো। তাহলে এইভাবে আমি একটু ভালো করে বলি যে বন্ধু আইসো, হ্যাঁ আইসো, গ্লাসের মধ্যেই লড়াই করব। কিসের মধ্যে? গ্লাসের মধ্যেই লড়াই করব। গ্লাসের মধ্যেই কি করব? আমরা লড়াইটা করব। দেখো তাহলে আইসো, আইসো থেকে আমরা কি মনে রাখবো জানো? আইসো থেকে কি করবো? আইসো প্রোপাইল অ্যালকোহল। কি মনে রাখবো আমরা? আইসো প্রোপাইল অ্যালকোহল। আইসো প্রোপাইল অ্যালকোহল, আইসো প্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে। আচ্ছা, তারপর গ্লাসের মধ্যে, গ্লাসের থেকে কি মনে রাখবো আমরা? এটা গ্লাস ক্লিনার। এটা কি মনে রাখবো আমরা? গ্লাস ক্লিনার, ঠিক আছে। মধ্যেই লরাইল, লরাইল থেকে কি মনে রাখবো আমরা? বলো তো দেখি, লরাইল, লরাইল থেকে কি মনে রাখবো আমরা? বলো। আমি, আমি থেকে কি বলো? আমি। আচ্ছা, গ্লাসের মধ্যেই আমি, এখানে কি থাকবে? আমি থাকবে। আমি থেকে কি মনে রাখবো আমরা? এখানে অ্যামোনিয়া। আমি থেকে কি মনে রাখবো? এখানে অ্যামোনিয়া মনে রাখবো, হ্যাঁ NH3। এই অ্যামোনিয়ার কত পার্সেন্ট জানো? 28% দ্রবণ, 28% দ্রবণ। যদি কোয়েশ্চেন আসে অ্যামোনিয়ার কত পার্সেন্ট, তাহলে মনে রাখবে কি অ্যামোনিয়ার 28% দ্রবণ। অ্যামোনিয়ার কিন্তু 28%। অ্যামোনিয়াটা কিসের মধ্যে দ্রবীভূত থাকে? মানে অ্যামোনিয়া যে আমরা 28% দ্রবণটা বলতেছি, এটা কিসের মধ্যে থাকবে? এখানে দ্রাবকটা কে থাকবে? এখানে দ্রাবক হিসেবে থাকবে কে বলতো? গ্রিজ। এখানে দ্রাবক হিসেবে থাকবে কে? গ্রিজ থাকবে। লরাইল, লরাইল থেকে কি মনে রাখবো আমরা? সোডিয়াম লরাইল, ঠিক আছে, সোডিয়াম লরাইল। তাহলে হবে সোডিয়াম লরাইল মনে রাখবো। ওকে, এখন আসো আমাদের কোনটি গ্লাস ক্লিনারের উপাদান? কোনটি গ্লাস ক্লিনারের উপাদান বলতো? এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে কি গ্লাস ক্লিনারের উপাদান। ওকে, আচ্ছা এরপরে চলো, হ্যাঁ 11 নম্বরে। আচ্ছা, নিম্নের কোনটি ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার হয় না? আচ্ছা, ইথানল ব্যবহার হচ্ছে, ইথানল, ইথানল ব্যবহার হচ্ছে, সাইট্রিক অ্যাসিড হচ্ছে, সরবিক অ্যাসিড হচ্ছে, মিথানলটা ব্যবহার হয় না। মিথানলটা কি? একটা বিষাক্ত। এই মিথানলটা হচ্ছে কি বলতো? বিষাক্ত। মিথানলটা কি? বিষাক্ত। তো মিথানলকে আমরা কি করি না? ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করি না। মিথানল কখনো ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার হয় না, এটা কি একটা বিষাক্ত। কিউরিং হচ্ছে কি? দেখো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। কিউরিং জিনিসটা আসলে কি? দেখো কিউরিং জিনিসটা আসলে কি? তোমরা এটা বলতে পারবা, বলো কিউরিং জিনিসটা আসলে কি? কিউরিং জিনিসটা আসলে কি হয় বলো? কিউরিং জিনিসটা আসলে কি? দেখো কিউরিং জিনিসটা হচ্ছে কি মনে রাখবা? খাবারকে কৌটাজাতকরণের প্রক্রিয়া, খাবারকে বাছাই করার প্রক্রিয়া, তারপর কি খাবারকে তোমার খোসা ছাড়ানোর প্রক্রিয়া, খাবারকে লবণ দ্বারা সংরক্ষণের প্রক্রিয়া। কি মনে রাখবো? খাবারকে লবণ দ্বারা সংরক্ষণের প্রক্রিয়া। খাবারকে কৌটাজাতকরণের প্রক্রিয়ার নাম হচ্ছে কি? ক্যানিং। খাবারকে কৌটাজাতকরণের প্রক্রিয়ার নাম হচ্ছে কি? ক্যানিং। আচ্ছা, খাবারকে বাছাই করার প্রক্রিয়ার নাম হচ্ছে কি? গ্রেডিং। কি মনে রাখবো আমরা? গ্রেডিং। মনে থাকবে কি? গ্রেডিং। খাবারকে খোসা ছাড়ানোর প্রক্রিয়া হচ্ছে কি? মোল্টিং। কি মনে রাখবো আমরা? মোল্টিং, ঠিক আছে। এরপর যদি বলা হয় কি খাবারকে সিদ্ধ করার প্রক্রিয়ার নাম কি? সিদ্ধ। খাবারকে সিদ্ধ করার প্রক্রিয়ার নাম কি? সিদ্ধ। সিদ্ধ করার প্রক্রিয়ার নাম হচ্ছে কি? মনে রাখবা? ব্লাঞ্চিং। কি মনে রাখবো আমরা? ব্লাঞ্চিং, ঠিক আছে। খাবারকে সিদ্ধ করার প্রক্রিয়ার নাম হচ্ছে কি? ব্লাঞ্চিং। সো কিউরিং হচ্ছে কি? খাবারকে লবণ দ্বারা সংরক্ষণ প্রক্রিয়া। এরপর সে আচার তৈরি করার প্রক্রিয়া, পিকলিং। একটু মনে রাখবা, দেখছো কত কিছু পড়াইতেছি ভাই। পিকলিং, পিকলিং মানে কি? আচার তৈরি প্রক্রিয়া। কি মনে রাখবো? আচার তৈরি প্রক্রিয়া। পিকলিং মানে কি? আচার তৈরি প্রক্রিয়া। পিকলিং এর ক্ষেত্রে কে কাজে লাগে বলতো? যদি অনেকবার আসে, পিকলিং এর জন্য দায়ী কে? পিকলিং এর জন্য কাকে কাজে করা হয় বা কোন প্রিজারভেটিভ দেওয়া হয়? ভিনেগার। ভিনেগার কিসে ব্যবহার করা হচ্ছে? এই পিকলিং এর ক্ষেত্রে ব্যবহারটা হচ্ছে, ভিনেগারটা পিকলিং এর ক্ষেত্রে ব্যবহারটা হচ্ছে। তো আশা করি তোমাদেরকে আমি ভালো করে জিনিসটা বোঝাইতে পেরেছি। আচ্ছা, এরপরে আমাদের দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? দেখো দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? একদম সিম্পল একটা কোশ্চেন। দুধের মধ্যে কি থাকে? ল্যাকটোজ থাকে। এই ল্যাকটোজের জন্য কি হচ্ছে? মিষ্টতা বাড়তেছে। কি বাড়তেছে? মিষ্টতা থাকে। দুধে কি থাকবে বলতো? ল্যাকটোজ থাকতেছে। আবার বলো, দুধে কি থাকবে? ল্যাকটোজ থাকবে। দুধে কি থাকে? ল্যাকটোজ থাকে। এবং এই ল্যাকটোজের জন্য কি দুধের মিষ্টতাটা বৃদ্ধি পায়। সবাই আশা করি ক্লিয়ার। এরপর চলো আমাদের ফলের মিষ্টি গন্ধের জন্য কোনটি দায়ী? ফলের মিষ্টি গন্ধ, ফল যে তোমার একটা মিষ্টি মিষ্টি গন্ধ করে, আম যখন পাকে তখন কি হয়? মিষ্টি মিষ্টি গন্ধ হয় না? সেই মিষ্টি গন্ধের জন্য আসলে দায়ীটাকে বলো?
এই ফলের মিষ্টি গন্ধের জন্য কে দায়ী হয়? অ্যালকোহল, এস্টার, গ্লুকোজ নাকি ইথার? বলো। 14 নম্বর, হ্যাঁ, ফলের মিষ্টি গন্ধের জন্য কে দায়ী হয়? বলো। আচ্ছা, মনে রাখবা এই এস্টার, এস্টার এস্টার হচ্ছে কি মূলত ফলের মিষ্টি গন্ধ, তারপর হচ্ছে তোমার কি বলো ফুলের গন্ধ, ফুলের সুগন্ধ, বিভিন্ন ধরনের গন্ধ, বিভিন্ন গন্ধ যেমন ফলের মিষ্টি গন্ধ, ফুলের সুগন্ধ, এগুলোর জন্য কে থাকে বলো তো? এস্টার দায়ী থাকে। কে দায়ী থাকে? এস্টার মূলত এগুলোর জন্য দায়ী থাকবে। ওকে, একটু মনে রাখবা, হ্যাঁ। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখো, দুধ থেকে ছানা তৈরি প্রক্রিয়ার নাম কি? দুধ থেকে ছানা তৈরি প্রক্রিয়ার নাম কি? বলো। দুধ থেকে ছানা তৈরি প্রক্রিয়ার নাম কি? বলো। আচ্ছা, দুধ থেকে ছানা তৈরি প্রক্রিয়া নাম কি? দুধ থেকে ছানা তৈরি প্রক্রিয়ার নাম হচ্ছে কোয়াগুলেশন। কোয়াগুলেশন। তাহলে কোয়াগুলেশন কি করে? সাধারণত দুধটাকে কি করা হয় তোমার একটু গরম করে এখানে কি দেওয়া হয়? লেবুর রস দিয়ে দেওয়া হয়। কি দেওয়া হয়? লেবুর রস দিলে কি হয়? তোমার দুধের যে লিপিড গুলো আছে, লিপিড গুলা কি উপরে ভেসে ওঠে, তখন কি এটাকে আলাদা করে কি করে? দুধটাকে ছানা বানানো হয়। তাহলে কি মনে রাখবো আমরা? কোয়াগুলেশন কি? দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া। তারপর চলো আমাদের নিচের কোনটি ভিনেগার? নিচের কোনটি ভিনেগার? আচ্ছা, ভিনেগার মানে কি? আমরা ইথানোইক অ্যাসিডের অনেক আসে, একদম সিম্পল কোশ্চেন আসে। ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। তাহলে ইথানোইক অ্যাসিডটা কি? আচ্ছা, এনিওয়ে আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম হয়ে গেছিল। ওকে, আমরা আবার শুরু করি। হ্যাঁ, একটু নেটওয়ার্ক কানেকশন চলে গেছিল, নেটওয়ার্কটা চলে গেছিল আমাদের, হ্যাঁ? সবাই নেটওয়ার্কের সাথে সবাই চলে গেছে, নেটওয়ার্কের সাথে সবাই চলে গেছে। আচ্ছা, সবাই আসতেছে, আবার আসো। এখন আসো কোনটি ভিনেগার? তাহলে আমরা দেখো আমরা কি পেলাম এখানে? ইথানোইক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণ। এরপর আসো, কোনটি কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়? তাহলে দেখো, লুব্রিকেটিং এজেন্ট আমি তোমাদেরকে বলছিলাম না একটু আগে যে তরল প্যারাফিনটা হচ্ছে কি তোমার লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কি তরল প্যারাফিনটাকে ব্যবহার করা হয়। মনে থাকবা, মনে রাখবা, তরল প্যারাফিনটা কি লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। মনে থাকবে। আচ্ছা, সবাই একটু আসো, ফার্স্ট একটু আসলে আমরা শেষ করে দিব, বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ আর নিব না। আচ্ছা, দেখছো, বুঝছো? আচ্ছা, আর এখানে যে প্রোপাইল প্যারাফিন যেটা আছে প্রোপাইল, তাহলে মনে রাখবা কোল্ড ক্রিমের ক্ষেত্রে মূলত কি আমরা আগে বলছি যে তরল প্যারাফিন হচ্ছে কি লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরে তোমার আমাদের শক্ত প্যারাফিন যেটা আছে, কি আছে? শক্ত প্যারাফিন। কি আছে তোমার? শক্ত প্যারাফিন। তাহলে শক্ত প্যারাফিন যেটা আছে এটা হচ্ছে তোমার কি বলতো, তো কি গাঢ়কারী এজেন্ট। কি কারী এজেন্ট? গাঢ়কারী এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে প্রোপাইল প্যারাফিন যেটা আছে, প্রোপাইল প্যারাফিন, এই প্রোপাইলে প্রো থেকে কি মনে রাখবো আমরা? এটা কি প্রিজারভেটিভস। কি মনে রাখবো আমরা? এটা প্রিজারভেটিভস। আমরা এটাকে কি মনে রাখবো? এটা প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করা হচ্ছে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম। তাহলে প্রোপাইল প্যারাফিনটা হচ্ছে কি প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করা হয়। এখন আসো, টয়লেটে দুর্গন্ধ ও দাগ দূর করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, টয়লেটে দুর্গন্ধ এবং দাগ দূর করতে মেইনলি টয়লেটের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? টয়লেট ক্লিনার ব্যবহার করে। মূলত কি ব্যবহার করে আমাদের? টয়লেট ক্লিনার। টয়লেট ক্লিনার। তাহলে টয়লেট ক্লিনারের যে কোশ্চেনটা বেশি আসে সেটা হচ্ছে কি তোমার মূল উপাদানটা কি? টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? তাহলে টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? সোডিয়াম হাইড্রোক্সাইড নামক যে একটা ক্ষার থাকবে। সোডিয়াম হাইড্রোক্সাইড নামক যেটা শক্তিশালী ক্ষার থাকে সেটা হচ্ছে কি টয়লেট ক্লিনারের মূল উপাদান। এখন আসো, টয়লেট ক্লিনার হচ্ছে তোমার কি? এটা হচ্ছে কি মূল উপাদান। মূল উপাদান, ঠিক আছে, মূল উপাদান। এখন বাকি যে ইনফরমেশন গুলো আমরা একটু লিখি, সেটা হচ্ছে দেখো এই টয়লেট ক্লিনারের ক্ষেত্রে দুর্গন্ধনাশক কে ব্যবহার হবে? দুর্গন্ধনাশক।
দুর্গন্ধনাশক হিসেবে কাকে ব্যবহার করা হবে? আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, তাহলে এখানে দুর্গন্ধনাশক হিসেবে ব্যবহার হবে কে? ফেনল ব্যবহার হবে। আরেকটা আছে তোমার একই সাথে দুর্গন্ধ এবং কি দাগ দূর করবে। একই সাথে কি করবে ভাইয়া? দুর্গন্ধ এবং কি দাগ দূর করবে। তাহলে আরেকটা হচ্ছে তোমার কি একই সাথে দুর্গন্ধ এবং একই সাথে কি করবে? দাগ দূর করবে। আরেকটা কি করবে? একই সাথে দুর্গন্ধ এবং কি করবে? একই সাথে দাগ দূর করবে। আচ্ছা তাহলে দেখো দুর্গন্ধ প্লাস দাগ দূর করবে দুইটাই জীবাণুনাশক। তাহলে দুর্গন্ধ প্লাস জীবাণুনাশক সেটা হচ্ছে কি? ব্লিচিং এজেন্ট। তাহলে কি মনে রাখবো আমরা? ব্লিচিং এজেন্ট। তাহলে ব্লিচিং এজেন্টের তোমার সংকেতটা কি দেখো? CaOCl2 CaOCl2। আচ্ছা আর ফেনলের সংকেতটা কি? C6H5OH। এটা হচ্ছে কিন্তু ফেনলের সংকেত। তাহলে মনে রাখবো ফেনল হচ্ছে কি বেনজিনের মাথায় কি থাকবে? একটা অ্যালকোহল মূলক থাকবে, তখন হচ্ছে কি এটা ফেনল হয়ে যায়, তখন সেটা কি হয়? ফেনল হয়ে যায়। আর দুর্গন্ধনাশক হিসেবে ব্লিচিং এজেন্ট ক্যালসিয়াম OCl2। তাহলে দেখো তো ক্যালসিয়াম OCl বা ক্যালসিয়াম ClO2 এটা হচ্ছে তোমার কি একই সাথে দুর্গন্ধ এবং একই সাথে দাগ দূর করে। সো অনেকেই সি দিছে আনসারটা, ভেরি গুড। আচ্ছা এরপর আসো আমাদের বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার করা হয়? আচ্ছা আমরা পাউডার হিসেবে এই চ্যাপ্টারে দুইটা জিনিস পড়ি, দুইটা পাউডারই পড়বে। একটা হচ্ছে তোমার ট্যালকম পাউডার, একটা হচ্ছে কি তোমার ট্যালকম পাউডার। আমরা দুইটা পাউডারকে একটু ভালো করে দেখি। একটা হচ্ছে কি তোমার ট্যালকম পাউডার, হ্যাঁ ট্যালকম পাউডার। একটা হচ্ছে কি তোমার ট্যালকম পাউডার, দেখো আরেকটা হচ্ছে তোমার গিয়ে বেবি পাউডার, হ্যাঁ ওকে। একটা ট্যালকম আর একটা হচ্ছে তোমার কি বেবি পাউডার, হ্যাঁ দেখো। এখন এগুলো থেকে সিম্পল কিছু জিনিস আসে, দেখো সিম্পল কিছু জিনিস আসে। ওকে দেখো তো ট্যালকম পাউডার আমরা পরে পড়বো, আমরা বেবি পাউডার। আমরা আগে দেখি মূল উপাদান, এটা প্রধান উপাদান কি? এগুলার প্রধান উপাদান, প্রধান। তাহলে প্রধান উপাদান হচ্ছে কি তোমার কি? ট্যাল্ক। প্রধান উপাদান হচ্ছে কি? ট্যাল্ক। ট্যাল্কের সংকেত কি? 3 ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে কি মনে রাখবো আমরা? ট্যাল্কের সংকেতটা দেখো 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে কি 4 সিলিকন ডাইঅক্সাইড। 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে আর এখানে 5 অণু পানি 5H2। এটা হচ্ছে তোমার কি ট্যালকের সংকেত। 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড এবং কি সরি নরমাল পানি, একটা পানি। এটা হচ্ছে কি মূল উপাদান। তাহলে 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড এবং কি পানি। এইটার ক্ষেত্রে মূল প্রধান উপাদানটা সেম। এখন আসো অ্যান্টিসেপটিকের হিসেবে পার্থক্য আছে। অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক মনে রাখবা অ্যান্টিসেপটিক হিসেবে এখানে ব্যবহার হচ্ছে কি? জিঙ্ক স্টিয়ারেট। অ্যান্টিসেপটিক হিসেবে এখানে ব্যবহার হচ্ছে কি? জিঙ্ক স্টিয়ারেট, জিঙ্ক স্টিয়ারেট। আর বোরিক অ্যাসিডের ক্ষেত্রে সরি বেবি পাউডার হিসেবে তোমার অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হচ্ছে কি? বোরিক অ্যাসিড পাউডার। কি ব্যবহার করা হচ্ছে? বোরিক অ্যাসিড। আর এখানে ব্যবহার হচ্ছে কি তোমার বোরিক অ্যাসিড। এই হচ্ছে কি জাস্ট পার্থক্য, আর বাকি সব সেম সেম। তাহলে মনে রাখবা বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হচ্ছে কি? বোরিক অ্যাসিড। বেবি পাউডারের মূল উপাদান কি? ট্যালকম পাউডার বা ট্যাল্ক বা 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড ইনটু পানি। আর অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হচ্ছে কি? জিঙ্ক স্টিয়ারেট। ওকে সবাই বুঝছো? তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এরপর আসো মেহেদির রঙের জন্য দায়ী কে? মেহেদির রঙের জন্য দায়ী কে? আচ্ছা মেহেদির রঙের জন্য দায়ী কে? লাসন। লাসন হচ্ছে কি মেহেদির রঙের জন্য দায়ী হয়। আচ্ছা আরেকটু মনে রাখবা মেহেদির সাথে যেহেতু আসছে আমাদের মানে কি জানি বলো কস্টিউম টাইপের জিনিস, তাহলে আমরা একটু মনে রাখবো কি? লিপস্টিকটা। লিপস্টিক, লিপস্টিকের মূল উপাদান কি বলতো দেখি? লিপস্টিকের মূল উপাদান, লিপস্টিকের মূল উপাদান হচ্ছে তোমার গিয়ে মোম। কি মনে রাখবো আমরা? মোম। অথবা কি মনে রাখতে পারবো? ওয়াক্স মনে রাখতে পারবো। মোম, ওয়াক্স এগুলো হচ্ছে কি লিপস্টিকের মূল উপাদান। এবং মেহেদির রঙের জন্য দায়ী কি হচ্ছে? লাসন হচ্ছে কি মেহেদির রঙের জন্য দায়ীটা হচ্ছে। ওকে এরপর আসো আমাদের সরি এটা দুইবার চলে আসছে। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? দেখো ভিটামিন হচ্ছে কি আমরা ভিটামিন হচ্ছে কি দুই প্রকার পাই এখানে, দুই প্রকার। একটা হচ্ছে কি তোমার পানিতে দ্রবণীয়, আর হচ্ছে তোমার কি স্নেহ হতে বা চর্বিতে দ্রবণীয়। তাহলে পানিতে দ্রবণীয় হচ্ছে কি? ভিটামিন বি এবং কি বলো ভিটামিন সি। আর ভিটামিন বি এবং ভিটামিন সি হচ্ছে তোমার কি পানিতে দ্রবণীয়। আর ভিটামিন ADE ভিটামিন ADE এরা হচ্ছে তোমার কি স্নেহতে দ্রবণীয়। সো দেখো এখানে কি ভিটামিন পানিতে দ্রবণীয় কোনটা বলতো? ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন ADE এরা হচ্ছে তোমার কি ভিটামিন স্নেহতে দ্রবণীয়। ওকে আচ্ছা ফুড প্রিজারভেটিভে সাইট্রিক অ্যাসিডের পিএইচ মানটা কত? এটা অ্যান্সার করো তো। ফুড প্রিজারভেটিভ হিসেবে সাইট্রিক অ্যাসিডের পিএইচ মানটা কত?
বলো ফুড প্রিজারভেটিভ হিসেবে সাইট্রিক অ্যাসিডে পিএইচ মানটা কত? আচ্ছা দেখো মনে রাখবা পিএইচ মান যখন আসবে, পিএইচ মান মূলত আমাদের এই চ্যাপ্টারে দুইটা পিএইচ মানে পড়তে, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ফুড প্রিজারভেটিভ হিসেবে, একটা হচ্ছে তোমার কি অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কোনটা? CH3COOH বা এটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড। তো এটার পিএইচ মানটা হচ্ছে কি সবথেকে বেশি হয়, কত হবে? 4.74। আর সর্বোচ্চ, এটা কিন্তু সর্বোচ্চ, এটা কিন্তু সর্বোচ্চ। আর সেকেন্ড রাশ হচ্ছে তোমার কি সাইট্রিক অ্যাসিড, সেকেন্ড রাশ হচ্ছে তোমার কি সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের সংকেতটা দেখো, সাইট্রিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে C6H8O7, 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 এটা হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। এবং এটার পিএইচটা হচ্ছে কত? 3.14। জাস্ট এই দুইটা মনে রাখবা, জাস্ট এই দুইটা মনে রাখবা, তাহলে বলতে পারতেছি আমাদের অ্যান্সার কত হবে? 3.14 হবে, ঠিক আছে? কত হবে? 3.14। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। এটা 23 নাম্বার ছিল, হ্যাঁ 22 না, এটা 23 ছিল। পরবর্তীতে চলো আমাদের প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, দেখো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কি বলছিলাম আমরা? সে পিটার, কি বলছিলাম বলতো? পিটার সরিষার তেল দিয়ে অ্যালকোহলের সাথে চিনি ভিজিয়ে খায়। পিটার সরিষার তেল দিয়ে অ্যালকোহলের সাথে চিনি ভিজিয়ে খায়, এটা দিয়ে আমরা মনে রাখছিলাম না? তার প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার হয় কি? তোমার খাদ্য লবণ। এই যে খাদ্য লবণ, এই খাদ্য লবণ কি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? আচ্ছা বুঝছো সবাই? সবাই আশা করি বুঝছো। এখন আসো কোনটি খাদ্য নিরাপত্তা ভিত্তি নয়? আচ্ছা খাদ্য নিরাপত্তার ভিত্তি হচ্ছে তোমার তিনটা। প্রথমত আসো তোমার দেখো, প্রথমত দেখো খাদ্য পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য গ্রহণের সামর্থ্য এবং কি খাদ্যের সঠিক ব্যবহার। এই তিনটার মধ্যে এক্স্যাক্টলি কোনটা অ্যান্সার হতে পারে? এটা দেখবো আমাদের মানে আমাদের মূল জায়গাটাতে মধ্যে আছে, মানে মূল মানে প্রথম পেজটাতে আছে আর কি। তাহলে দেখো তুমি খাদ্য উৎপাদন বৃদ্ধি করার কথা এটা তোমাকে বলে নাই, তোমাকে বলছে যে তুমি কোয়ালিটিফুল খাদ্য দাও। তাহলে দেখো প্রথমত হচ্ছে তোমার খাদ্যের প্রাপ্তি লাগবে, তোমার খাদ্য প্রাপ্তি, তারপর কি খাদ্য গ্রহণের সামর্থ্য এবং কি খাদ্যের সঠিক ব্যবহার। এই তিনটা হচ্ছে কি নিরাপত্তার ভিত্তি। কয়টি ভিত্তি? কয়টি? তিনটি। তাহলে 9 কোনটা? খাদ্য উৎপাদন বৃদ্ধি। এটা কি নয়? নিরাপত্তার ভিত্তি নয়। মাশাআল্লাহ সবাই পারতেছে, সবাই। হালিমা পারতেছে, তারপর কি মুমিনা, তারপর কি ফারহানা, ডক্টর, আচ্ছা সরি, আর তারপর কি আনিকা তাসনিম, ওকে। সাফাত বলছি কি আল্লাহ জানে, আচ্ছা আল্লাহ সবই জানে, তোমারও কিছু জানতে হবে, হ্যাঁ ওকে। মারুফ বই, ভেরি গুড। তাহলে মোটামুটি সবাই পারতেছে এই জিনিসগুলো, একদম ইজি জিনিস, হ্যাঁ। আচ্ছা কত তাপমাত্রায় মাখন গলে যায়? এখন আসো মাখন নিয়ে আমরা কিছু ইনফরমেশন জেনে ফেলি। মাখন, মাখন থেকে আসলে আমাদের কি কি ইনফোগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে সেগুলো একটু আমরা জেনে ফেলি। মাখন দেখো, মাখনটা একটু আমরা জেনে ফেলি, হ্যাঁ মাখনটা। লাস্ট মোমেন্ট পর্যন্ত যারা ক্লাসটা করছো তারা মনে করবা যে তোমরা অনেক বড় কিছু একটা কমন পাবা। একটা কোশ্চেন আসলে একটাও কমন পাবা, দুইটা আসলে দুইটাই কমন পাবা। পিডিএফ এ বিশ্লেষণ স্লাইড দেন, ওকে দেখি দিতে পারি। 100 গ্রাম, দেখো 100 গ্রাম, 100 গ্রাম মাখনে 730 কিলো ক্যালোরি থাকে। কত কিলো ক্যালোরি? 730 কিলো ক্যালোরি থাকবে, এটা মনে রাখবো যদি কোশ্চেন আসে যে 100 গ্রাম মাখনে 730 কিলো ক্যালোরি থাকতেছে। তারপর এই মাখন হচ্ছে কি মূলত ভিটামিন এ এর উৎকৃষ্ট উৎস, ভিটামিন এ এর উৎকৃষ্ট উৎস। ভিটামিন এ এর উৎকৃষ্ট উৎস হচ্ছে তোমার কি এই মাখনটা। এখন আসো এই মাখন গলন তাপ, এটার গলন তাপ 64 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কি তার গলন তাপ। তাহলে দেখো মাখনের গলন তাপ কত? 64 ডিগ্রি সেলসিয়াস। সো এই মাখন থেকে আমরা জাস্ট এই কয়েকটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হয়েছে যে 100 গ্রাম মাখনে 730 কিলো ক্যালোরি থাকে, ভিটামিন এ এর উৎকৃষ্ট উৎস এবং কি এটা গলন তাপ কত? 64 ডিগ্রি সেলসিয়াস, ওকে। আচ্ছা লাস্ট কোশ্চেন, কলয়েডে বিদ্যমান কণার ব্যাস কত ন্যানোমিটার? এখন আসো আমরা তো ওখানে যাব, আমরা ওখানে যাব, যাওয়ার আগে তোমরা যদি চাও তাহলে আমি এই টাইপটা ক্লিয়ার করে দিব। আচ্ছা মাখন মানে মাখন ক্লাসে আসতে ওর নামে কোশ্চেন চলে আসছে, ওকে। তোমরা যদি আমাকে 5 মিনিট সময় দাও তাহলে আমি এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিব। তাহলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা বলা চলে কি কোশ্চেন সলভের মাধ্যমে তোমাদের পুরো চ্যাপ্টারটাই তোমার এখানে কভার হয়ে যাচ্ছে।
আচ্ছা দেখো আমি একটু ক্লিয়ার করে দিই তোমার আমাদের যে বিভিন্ন মিশ্রণগুলো আছে এগুলো একটু ক্লিয়ার করি আমরা, হ্যাঁ বিভিন্ন মিশ্রণগুলো আমরা একটা চার্ট এঁকে ফেলি। হ্যাঁ ওকে দেখো প্রথমত আসো মিশ্রণ, মিশ্রণ হ্যাঁ, তারপরে সেখানে আমাদের ভৌত অবস্থা, এটা কি মনে রাখবো আমরা, ভৌত অবস্থা। এখানে কি মনে রাখবো আমরা, কণার আকৃতি, কণার আকৃতি, কণার আকৃতিটা সব থেকে বেশি আসে, কণার আকৃতিটা সব থেকে বেশি আসে। তারপরে হচ্ছে তোমার আমার এখানে বা কণার আকার বলতে পারি, কণার আকারটা, কণার আকারটা সবচেয়ে বেশি আসে। এরপরে লাস্টে আসো তোমার কি এখানে এক্সাম্পল গুলা, এই তিনটার ক্ষেত্রে তিনটা জিনিস জাস্ট পড়বো তাহলে আমাদের হয়ে যাবে। দেখো মিশ্রণের ক্ষেত্রে প্রথম যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের দ্রবণ বলা হয়, প্রথম যে জিনিসটা আসে সেটা কি দ্রবণ, দ্রবণের পরে যেটা আসে সেটা কি তোমার কলয়েড, প্রথম যেটা আসে সেটা কি দ্রবণ। আচ্ছা দ্রবণের পরে যেটা আসে সেটার নাম কি কলয়েড, একটু বড় কণা সেটা হচ্ছে আমরা কি বলি কলয়েড বলি, দ্রবণের চেয়ে বড় কণা থাকলে সেটাকে আমরা কি বলি কলয়েড বলি। এরপরে লাস্টে হচ্ছে তোমার কি আমাদের কি বলে জানি সাসপেনশন। এগুলো মূলত কি দেখো, এগুলো মূলত আকৃতির উপর ক্লাসিফাই করা হয়েছে। দ্রবণ, দ্রবণ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে তুমি যখন মিক্স করবা, মিক্স করার পর কণাগুলোর আকারটা এতই ক্ষুদ্র থাকবে যেটাকে তুমি আর খালি চোখে দেখতে পারবা না। যেমন এক গ্লাস পানির মধ্যে যদি অল্প একটু লবণ মিক্স করে দাও তখন কিন্তু তুমি সেটাকে আর দেখা যাবে না, এটা হচ্ছে কি তোমার মূলত দ্রবণ। তাহলে দ্রবণ বলতে আমরা কি বোঝাচ্ছি, যেটাকে খালি চোখে দেখা যায় না, দ্যাট মিনস এটাকে এটা সমসত্ব। তার মানে কি এটা সমসত্ব এবং কি স্বচ্ছ, এটা কি মনে রাখবো আমরা, সমসত্ব এবং হচ্ছে কি এটা স্বচ্ছ হচ্ছে। কলয়েডটা হচ্ছে কি একটু ঘোলা টাইপের হবে, কলয়েড থেকে একটু ঘোলা টাইপের হবে, তার মানে কি এটা অসমসত্ব এবং কি স্বচ্ছ, অস্বচ্ছ, অসমসত্ব এবং কি অস্বচ্ছ, ঠিক আছে। আচ্ছা এরপরে লাস্টে যেটা আছে এটা কি সাসপেনশন, এটা তো আরো অসমসত্ব এবং কি আরো অসত্য, অসত্য, এটা কি আরো অসম সত্য এবং কি এটা আরো অস্বচ্ছ হবে, বুঝছো। ওকে এইগুলো। এখন কণার আকারের ক্ষেত্রে আসো, এটা আকারটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব আসে এটা কোশ্চেনটা, যেমন আমরা কিন্তু অলরেডি আকারটাই পড়তেছিলাম। তাহলে দেখো 0.1 থেকে 2 ন্যানোমিটার, 0.1 থেকে কি 2 ন্যানোমিটার। আচ্ছা কলয়েডটা হবে কি 2 থেকে শুরু হবে, কত 2 থেকে হচ্ছে কি 500 ন্যানোমিটার। এরপরে সাসপেনশনটা হচ্ছে তোমার কি 500 থেকে 1000 ন্যানোমিটার, এ হচ্ছে কি সাসপেনশন। এক্সাম্পলের ক্ষেত্রে আসো, যেমন সোডিয়াম ক্লোরাইড এবং কি গ্লুকোজ, সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে অথবা কি গ্লুকোজের দ্রবণ থাকতে পারে, এই দ্রবণগুলো হচ্ছে কি মূলত তোমার কি আমাদের দ্রবণ টাইপের হয়। আচ্ছা এরপর তোমার দুধ, বাটার এবং কি মিল্ক অফ ম্যাগনেসিয়াম বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে তোমার কি এখানকার এক্সাম্পল, দুধ, তারপর কি বাটার, তারপর হচ্ছে তোমার কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো এই জিনিসগুলো হচ্ছে কি মূলত আমাদের কলয়েডের এক্সাম্পল। এরপর কি সাসপেনশন করা হবে, সাসপেনশন হচ্ছে কি রক্ত হবে, তারপর হচ্ছে কি তোমার কি কলেরা ভ্যাকসিন হবে, কলেরা ভ্যাকসিন হবে। এরপর কি আসে তোমার পানিতে কাদার মিশ্রণ, পানিতে কাদার মিশ্রণ, এগুলো একটু ঘোলাটে টাইপের হয়, পানিতে কাদার মিশ্রণ। এই জিনিসগুলো, তাহলে এই চারটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আবারও বলতেছি কণার আকারগুলো ভালো করে দেখবা, কণার আকারগুলো ভালো করে দেখবা। আবারও বলতেছি যে কণার আকার মিস করা যাবে না, সব মিস করলেও কণার আকারগুলো মিস করা যাবে না। তাহলে বুঝছো, আমি তোমাদেরকে ফুল চ্যাপ্টারটাই ভাই রিভিউ করে দিচ্ছি, ফুল চ্যাপ্টারটা যারা করছো লাস্ট মোমেন্ট পর্যন্ত। ওকে ঠিক আছে। হ্যাঁ ব্রাউনীয় গতিগুলো এখন আর আসে না, কলয়েড কি দিবে, ব্রাউনীয় গতি দিবে, টিন্ডাল প্রভাব দেখা যায়, এগুলো আসে না মেইনলি। তোমরা এই কণার আকারটা অন্তত ভাই মিস করো না, হ্যাঁ কণারটা মিস করো না। আচ্ছা আমরা চলো কোশ্চেনে চলে যাই। আমাদের অ্যান্সার কি হবে, কলয়েডে বিদ্যমান কণার ব্যাস কত ন্যানোমিটার। কলয়েড মানে কি 2 থেকে 5। সো কেমন লাগছে বলো, হাউ ওয়াজ দ্য ক্লাস, বলো ক্লাসটা কেমন ছিল, সব মিলিয়ে, সব মিলিয়ে ক্লাস কেমন ছিল, মানে শিখতে পারছো কিনা কিছু, বা এইটুকু আমি আমার দিক থেকে বলতে পারি যে তোমরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এখান থেকে 100% 100-এ 100 কমন পাবা। মুদ্রা কথা হচ্ছে তোমরা এখানে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এখানে 100-এ 100 কমন পাবা, ঠিক আছে। ওকে সাইডে যাবা, মানে কিসের অ্যাসেস নিবা, কোনটার অ্যাসেস নিবা বলো তো। আচ্ছা কোনটার অ্যাসেস নিবা, এটা নাকি আগের চারটা, কোনটার অ্যাসেস নিবা। আচ্ছা অ্যাসেসটা আমি দেখাচ্ছি দাঁড়াও, এই যে নাও।
আর যারা এক্সাম ব্যাচে এনরোল করতে চাও, শুনো, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আকারে এক্সাম ব্যাচ হবে আমি এটা মনে করতেছি, কারণ এত পরিমাণ স্টুডেন্ট যে আমি নিজেও ভাবি নাই যে এত স্টুডেন্ট আসলে এই 2 দিনের মধ্যে, জাস্ট 2 দিনও এখন হয় নাই। গত পরশুদিন রাতে 1টার দিকে, রাতের 1টার দিকে আমি তোমার এটা মাত্র প্রিবুক ফর্মটা দেই। তো দেখো এই প্রিবুক ফর্মটা রাতে 1টার দিকে দেওয়ার পর মানে ব্লাস্ট হয়ে গেছে পুরা, স্টুডেন্টরা এত অ্যাকসেপ্ট করছে, এখন পর্যন্ত আমার মনে হয় 2000 ক্রস করে ফেলছে শুধুমাত্র প্রিবুকিংই। তো আশা করি যারা প্রিবুক করছে সবাই এনরোল করবে, আর অনেক স্টুডেন্ট ভর্তি হবে। তো মোটামুটি তোমার যদি সেই লেভেলের মানে সেই লেভেলের একটা ধরো কম্পিটিশনের মধ্যে এক্সাম দিতে হয়, এক্সাম তো দিবাই, এক্সাম শুধু প্র্যাকটিস ওরকম না, সেই লেভেলের একটা কম্পিটিশন যেখানে ম্যাক্সিমাম যারা সিরিয়াসলি পরীক্ষা দেয়, দেখো কৃষিতে তোমার পরীক্ষা দিবে হয়তো বা 60-70 হাজার পরীক্ষার্থী দিবে এবার, 60-70 হাজার ধরো 70 হাজার স্টুডেন্ট অ্যাটেন্ড করবে, বাট এর মধ্যে সর্বোচ্চ 15 হাজার, ম্যাক্সিমাম 15 হাজার এখানে সিরিয়াসলি পরীক্ষা দিতে আসবে। তোমার একটা বড় অ্যামাউন্টের স্টুডেন্টের সাথে তুমি যখন একটা এক্সাম বেচে তুমি এখানে কম্পেয়ার মানে কম্পিটিশনটা করতে পারবা, তখন কিন্তু তোমার আসলে নিজের একটা যে নিজের জাজমেন্টটা নিজেই করতে পারবা যে আমার পজিশনটা কেমন, আমার অসমিয়ামের এক্সাম বেচে আমার কত পজিশন আসতেছে, সেটা দিয়ে নিজের একটা বিচার করতে পারবা যে না আমার এই পজিশনটা হয়তো বা আমার ভালো নাকি খারাপ, এইটা কিন্তু তুমি জাজমেন্টে নিয়ে আসতে পারবা। সেই জন্য আশা করি একটা বড় লেভেলে একটা এক্সাম বেস তোমাদেরকে দিতে পারছে একদম লিমিটেড একটা ফিতে। যারা প্রিবুক করো নাই, প্রিবুকটা করে নিও, প্রিবুকটা করলে মানে অল্প না অল্প একটা ডিসকাউন্ট পাবা, যদিও 150 টাকা ডিসকাউন্ট, এক্সাম বেচে ফি বা কত বুঝছো, অল্প ফিতে একটা এক্সাম নিচ্ছি, দ্যাটস ইট। তো এই আর কি মোটামুটি। আর যারা পূর্ণাঙ্গ কোর্সে এনরোল করতে চাও, পূর্ণাঙ্গ কোর্সে কিন্তু এখন মাত্র 1500 টাকা এনরোল করা যাচ্ছে, কারণ আমরা ম্যাটেরিয়ালস হার্ড কপি আর কাউকে দিচ্ছি না, যেহেতু হার্ড কপিটা অফ করে দিচ্ছি তাই তোমাদের জন্য একটু কম ফিতে আমরা নিচ্ছি 1500 টাকায়, যে কোনো একটাতে এনরোল করতে পারো। হ্যাঁ ঠিক আছে, আর পূর্ণাঙ্গ কোর্সে এনরোল করলে কিন্তু এক্সাম ব্যাচ অটোমেটিক্যালি ফ্রি পাবা। হ্যাঁ ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে এইভাবে, আচ্ছা কিভাবে প্রিবুক করব আচ্ছা শিখিয়ে দিচ্ছি একটু পরে। আচ্ছা তো দেখো আরেকটু বলি তোমাদেরকে, কি জানি বলতেছিলাম যে ভাইয়া দেখো এইভাবে তোমাদের ক্লাসগুলো তোমরা যদি রেগুলারিটি মেনটেন না করো, তোমরা তো যারা আসো তারা রেগুলারই করো, বাট বাকি স্টুডেন্টরা যখন রেগুলার মেনটেন না করে, স্টুডেন্ট কম হলে আসলে আমাদেরই ক্লাস থেকে এনার্জি আসে না। বাট তারপর আমার হিসাবটা ভিন্ন, আমি যেহেতু আসছি দায়িত্ব নিয়ে, স্টুডেন্ট যদি একটাও থাকে আমি একটাকেই পড়াবো, বাট ফিজিক্স ম্যাথ যেহেতু তোমার অন্য ভাইয়ারা নেই, তো রেসপন্স না পাইলে আসলে আসছে না যে তোমার একটা ক্লাস কন্টিনিউ করাটা আসলে আমাদের, সেটা পেইড ব্যাচ হোক বা ফ্রি ক্লাস হোক, আসলে রেসপন্স যখন না থাকে তখন আসলে একটা ইন্টারেস্ট, এটা যে কোনো ক্ষেত্রে তোমার রেসপন্স না পাইলে ইন্টারেস্টটা চলে যায়। তো তোমাদেরকে বলবো যে আসলেই, হ্যাঁ তোমাদেরকে বলবো একটু বন্ধু বান্ধবদেরকে জানাবা যাতে ক্লাসগুলো করে, কারণ এদের টপ 30 যে একটা সিরিজ চলতেছে, এই সিরিজটা তোমাদের জন্য একটা ব্লাস্ট হবে ইনশাল্লাহ। আর আজকে থেকে তোমাদের লুকিং ফর বাউ সিরিজটা আমি একটু অফ রাখছিলাম, আজকে থেকে আবার লুকিং ফর বাউ সিরিজটা দিব। আশা করি আমার যে দায়িত্ব যতটুকু আছে, আমার বায়োলজি কেমিস্ট্রি 50, সেই 50-এর মধ্যে ইনশাল্লাহ তোমার 45 পাওয়ার মতো একটা ব্যবস্থা আমি করতেছি। যারা পেট বেঁচে আছো তারা তো আশা করি আরো ভালো পাবা, তুমি যদি ফ্রি ক্লাসগুলো করো তাও একটা ভালো একটা দক্ষতা তোমার এখানে হয়ে যাবে, বুঝছো। আর ফিজিক্সের ক্ষেত্রেও ম্যাথের ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট দেওয়া হবে, একটু টাইম তো, আমরা 20 তারিখের পরে হয়তো ওই জায়গাগুলোতে আরো ভালো সাপোর্ট দিব ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে ফিজিক্সে কিছু সাপোর্ট পাবা, ক্যালকুলেশন থেকে শুরু করে সেগুলো পাবা। তো আশা করি তোমাদের একটা বড় লেভেলের সাপোর্ট ইনশাল্লাহ অসমিয়ান থেকে এই কৃষিগুচ্ছ পরীক্ষার জন্য ইনশাল্লাহ পাবা। আর এক্সাম ব্যাচের এনরোল কিভাবে করবে, এক্সাম ব্যাচের স্টুডেন্টরা এখন ভর্তির জন্য পাগল হয়ে যাচ্ছে যে ভাই ভর্তি করেন, এখন বুঝতেছি না কি আমরা কি লঞ্চিং এর আগে ভর্তি নেওয়া শুরু করবো কিনা। তো হইতে পারে কালকে থেকে ভর্তি নেওয়া শুরু করতে পারি, তোমাদেরকে আমি জানাই দিব। হ্যাঁ তবে দলে দলে ভর্তি হয়ে যাও, যাতে একটা বড় লেভেলের একটা এক্সাম ব্যাচ এখানে তৈরি হয়, এবং এখানে তোমরা লাস্ট মোমেন্ট যে সময়টা আছে, বা তোমাদের আগামী বলতে পারো যে তোমার 20-25 দিনের মতো সময় থাকবে, সেই 20 দিনের মতো সময় যাতে তোমরা এখানে সুন্দরভাবে কাজে লাগাইতে পারো এবং এটা প্রতিযোগিতার মধ্যে থাকতে পারো ইনশাল্লাহ। প্রিবুকটা করেনি, আমি আবার ফর্মটা পেজ থেকে পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।